শহর ছাড়িয়ে প্রত্যন্ত এক গ্রামে বাস এসে থামলো। বাস থামতেই ঈশান নেমে দাঁড়ালো রাস্তার এক সাইডে। রাস্তা থেকে যতদূর চোখ যায় শান্ত আর শীতল পরিবেশটাতে একবার চোখ বুলিয়ে নিল ঈশান। এই প্রথমবার গ্রামটাকে এতটা কাছ থেকে দেখছে। এর আগে কখনো গ্রাম দেখার সময় কিংবা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। ঈশান পড়ালেখা আর রিসার্চের কারণে গ্রামে কেন, যে কোনো জায়গাতেও যেতে রাজি। গ্রামের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে জানার আর রিসার্চ করার জন্যই আজকে এখানে আসা। ঈশান কিছুটা সামনের দিকে এগিয়ে যেতেই একটা লোকের সাথে দেখা হলো। ঈশান লোকটাকে দেখেই বলল, ভাইজান, এখান থেকে গ্রামের বাজারটা কত দূরে হতে পারে? ভাইজান, বাজার তো আরো পেছনে ফেলে এসেছেন। ও আচ্ছা, কত দূর হবে আর কোন দিক দিয়ে যেতে হবে? লোকটা ঈশানকে বাজারের রাস্তা দেখিয়ে দিতেই ঈশান সেদিকে হাঁটতে শুরু করলো। 2-3 মিনিট হাঁটার পর একটা বাইক ওর পাশ কাটিয়ে চলে গেল। মিনিট খানিকের দূরত্বে বাইকটা যেতেই হঠাৎ করে বাইকটার সামনে একটা পিচ্চি আলো আসলো। হঠাৎই বাচ্চাটা বাইকের সামনে আসতেই লোকটা ওকে বাঁচানোর জন্য বাইকটা যখনই পাশ কাটিয়ে যেতে যাবে সাথে সাথে বাইকটা পাশে থাকা একটা কালভার্ট টাইপের কিছু একটার সাথে ধাক্কা খেয়ে সেখানেই পড়ে গেল। ঈশান তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে দেখলো বাচ্চার কিছুই হয়নি। বাচ্চাটা দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ঈশান এবার লোকটার দিকে তাকালো। মধ্যবয়সী লোকটার হাতে চোট পেয়েছে। বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে দেয়ালের সাথে হাতটা লেগে হাতটা অনেকটাই কেটে গেছে। ঈশান তাড়াহুড়ো করে লোকটাকে উঠিয়ে বসালো, তারপর ব্যাগটা খুলল। ঈশানের কাছে সবসময় ফার্স্ট এড বক্স থাকে, সেটা থেকেই লোকটার হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। লোকটা ওর দিকে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই ঈশান বলতে আরম্ভ করলো, আপনার তো অনেকখানি লেগেছে আঙ্কেল। আমি তো ভেবেছিলাম বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যাবে, উল্টো আপনারই এরকম একটা অবস্থা হলো। না না বাবা, আমি আসতেই চালাচ্ছিলাম, ও হঠাৎ সামনে চলে আসলো। বাইকটা ব্রেক করলাম, তারপরেও বাচ্চাটার যেন ক্ষতি না হয় তাই অন্যদিকে বাইকটা ঘুরিয়ে ফেলেছিলাম। যাই হোক, আমার যা হয়েছে হয়েছে, কিন্তু বাচ্চাটা একদম সুস্থ আছে। ধন্যবাদ আঙ্কেল বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আপনি সময়মতো ব্রেক না করলে নির্ঘাত আজকে একটা বড় কোনো দুর্ঘটনা হয়ে যেত। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার দায়িত্ব বাবা। কে জানে বাচ্চাটা কার বুকের ধন। ঈশানের ব্যান্ডেজ করা হয়ে গেলে ও লোকটার পাশে উঠে বসলো। লোকটা ওর কাঁধের উপর বাঁ হাতটা রেখে তারপর বিদায় নিয়ে উঠে চলে যাওয়ার জন্য বাইকে কোনো রকম উঠতেই হাতে কিছু একটা লাগলো। ঈশান বুঝতে পারলো লোকটা হয়তো বাইক চালাতে পারবে না, কারণ ডান হাতে অনেকখানি লেগেছে। লোকটা বাইকের হ্যান্ডেলের হাত দিতে নিলেই ওনার হাতটা ব্যান্ডেজ পর্যন্ত পৌঁছলো না। উল্টো লোকটা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। ঈশান লোকটাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আপনি মনে হয় চালাতে পারবেন না। বাসা অবধি যাওয়ার আপনার কষ্টকর হয়ে যাবে। না না বাবা, আমি চেষ্টা করে দেখি। লোকটা তো পারল না, উল্টো বাইক স্টার্ট করতে গিয়ে হাতে ব্যথা পেল। ঈশান সাথে সাথে ওনাকে নামিয়ে দিয়ে তারপর নিজেই উঠে বসলো বাইকে আর বলল, আঙ্কেল, এই অবস্থায় আপনাকে ছাড়া যাবে না। আমি আপনাকে বাসা অবধি পৌঁছে দেই। লোকটার কোনো কথা না বলেই ওর পিছনে উঠে বসলো। তারপর 15 মিনিট বাইক চালিয়ে লোকটার কথা মতো ঈশান বড় একটা বাড়ির সামনে থামলো। ঈশান একবার বাড়িটা দেখে নিল। লোকটা নেমে যেতে ঈশানও নেমে দাঁড়ালো। ভদ্রলোক নেমেই লোকটা নেমে গিয়ে ঈশানের দিকে একবার তাকিয়ে তারপর বাসার সবাইকে জোরে জোরে ডাকতে আরম্ভ করলো। লোকটার ডাকাডাকিতে বাসার ভিতর থেকে অনেকেই বেরিয়ে আসলো। এবার একজন ভদ্রমহিলা এসে লোকটার হাতে ব্যান্ডেজ থেকে বেশ উত্তেজিত হয়ে পড়ল। ভদ্রমহিলা এসেই ওনার হাতটা ধরে বলতে আরম্ভ করলো, তোমার হাতে কি হয়েছে? এমনটা কি করে হলো? আরে তেমন কিছু না, হঠাৎ করে একটা বাচ্চা বাইকের সামনে চলে আসছিল, ওকে বাঁচাতে গিয়ে পড়ে গিয়ে হাতে লেগেছে। এবার বৃদ্ধ টাইপের একজন মহিলা কণ্ঠে বলতে লাগলো, বাবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, ঠিক আছে। ওই ছেলেটা তখন ওইখানে ছিল, গিয়ে ধরে তুলল। ওর ব্যাগে ফার্স্ট এড বক্সটা ছিল, সেটা থেকে আমার হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে। এত চিন্তা করতে হবে না। ঈশান বুঝতে পারলো এখন এদের ফ্যামিলির ইমোশনাল সময় চলছে।
এখন এখানে না থাকাটাই বেটার। তাই ঈশান লোকটাকে বলল, আঙ্কেল আমি তাহলে এবার আসি। সে কি আসি মানে? তুমি আমার এত বড় একটা উপকার করলে, তার উপর আবার বাসা অবধি এসে চলে যাবে? আচ্ছা, তুমি এখানে কোথায় থাকো? আঙ্কেল এখনো কথা উঠিনি। আসলে আমি গ্রামের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে রিসার্চ করতে আর তাদের সম্পর্কে জানার জন্য এখানে এসেছিলাম। বাজারের দিকে যাচ্ছিলাম, তখনই আপনার সাথে দেখা। দেখি এখানে কোথাও একটা হোটেলে উঠে যাব। হোটেলে উঠে যাবে মানে? আমার বাড়ি থাকতে হোটেলে কেন উঠবে? তোমার কোথাও যাওয়া হচ্ছে না। যতদিন দরকার তুমি এখানে থাকবে, তোমার কোথাও যাওয়া হচ্ছে না। না মানে আঙ্কেল আমি ঈশান কথাটা সম্পূর্ণ করতে পারল না। এরই মাঝে কোথা থেকে যেন একটা পরী এসে ওদের সামনে উদয় হলো। ঈশান মেয়েটার মুখের দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে রইল, কারণ মেয়েটার দিকে তাকিয়ে যেন ঈশানের কিছুক্ষণের জন্য সময়টাই থমকে গেছে। মেয়েটাকে দেখতে প্রচণ্ড পরিমাণে সুন্দর আর কিউট। এমন একটা সুন্দরী যে ঈশানের জন্য গ্রামে অপেক্ষা করছিল, ঈশান সেটা কখনো কল্পনাও করতে পারেনি। এত বড় বাড়ি আর তার সুন্দর একটা পরিবেশের সাথে সুন্দরী একটা মেয়ে, বিষয়টা ভাবলেই বুকের মধ্যে আলাদা একটা অনুভূতির হাওয়া বয়ে যাচ্ছে। এই তোমরা বলো না, ও এখানে থাকলে তোমাদের কোনো সমস্যা নেই? দেখো, ছেলেটা এত দূর থেকে এসেছে, তারপর আমাদের গ্রামে একটা ভালো কাজের জন্য এসেছে। তাকে অন্য কোথাও যেতে দেই কি করে? হ্যাঁ, সেটাই তো। এই ছেলে তোমার অন্য কোথাও যাওয়া হচ্ছে না। বাবা, তুমি ভেতরে আসো, তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আসো, আমার সাথে আসো। ঈশান আর না করতে পারল না। ও তো সেই থেকেই মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা ঈশানকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পাচ্ছে। তো সবাই বাসার ভিতরে আসতেই লোকটা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যাই হোক, তোমার সাথে তো কারো পরিচয় করানো হলো না, সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিই। লোকটা ওনার আম্মা থেকে শুরু করে ওনার ছোট ভাই, ছেলে মেয়ে এবং স্ত্রী সবার সাথেই পরিচয় করিয়ে দিল। ঈশান সবার সাথেই কথা বলল। তারপর যখন মেয়েটার প্রসঙ্গটা আসলো, তখনই মেয়েটা নিজে থেকেই সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় পর্ব শেষ হতেই ঈশানকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। ঈশান রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপর দুপুরের খাবার সময় হতেই ডাইনিংয়ে এসে দেখলো টেবিলে বিশাল এক খাবার এলাহি কাণ্ড। ঈশান ভেবেছিল শহরের বড় বড় বাসাতেই হয়তো বা বিজনেসম্যানদেরই এরকম পরিস্থিতিতে খাওয়া দাওয়া হয়, কিন্তু গ্রামেও এরকম একটা পরিবেশে এত বড় বাড়ি আর এরকম একটা ফ্যামিলির সাথে দেখা হয়ে যাবে, ঈশানের সেটা ভাবনাতেও ছিল না। ঈশান এসে খাবার খেতে বসলে ভদ্রমহিলা ওকে খাবার বেড়ে দিল। ঈশান খেতে আরম্ভ করলো। সবাই কথা বলছিল আর ঈশান মাথা নিচু করে খাচ্ছিল। চেয়ারম্যানের ভাই ঈশানের দিকে একটা মাছের তরকারি এগিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, ঈশান, এটা খেয়ে দেখো, আমার ভাইয়ের মেয়ে রান্না করেছে। কেমন হয়েছে খেয়ে বলো তো? না না ঠিক আছে, আমি আর কিছু নেব না, আপনারা খান। আসলে আমিও অত খাবার খেতে পাই না, আপনারা শুধু আমাকেই দিয়ে যাচ্ছেন। আরে খাও খাও, এটাই তো খাবার বয়স, আর কবে খাবে? তাছাড়া তোমার মতো ওরকম বয়সে আমি 2-4টা মাছ একাই খেয়ে নিতাম। তোমাকে আর বকবক করতে হবে না বাবা। বাবা, তুমি একটু খেয়ে দেখো, আমার মেয়ে নিজের হাতে রান্না করেছে। ঈশান আর বারণ করতে পারল না। লোকটার ওয়াইফ তরকারিটা উঠিয়ে দিতেই ঈশান খেলো আর চোখে একবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটার সময় মাথায় ওড়না দিয়ে রাখে, সম্ভবত অসম্ভব রকমের সুন্দরী দেখতে। মেয়েটা সবসময় মাথায় ওড়না দিয়ে রাখে, অসম্ভব রকমের সুন্দর দেখতে। মেয়েটার প্রশংসায় সবাই পঞ্চমুখ। ঈশান মেয়েটার দিকে ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল। তখন থেকে মেয়েটা করেই যাচ্ছে। ওর নাম নাদিয়া। লোকটার খাওয়া হয়ে গেলে উনি সেখান থেকে উঠে গেল। ঈশানও খাওয়া শেষ করে তারপর রুমে আসলো। সন্ধ্যার মুখে ফ্রেশ হয়ে বাসার আশপাশটা ঘুরে দেখতে লাগলো। ভালো লাগছিল না কোথাও, তাই ছাদে গিয়ে দাঁড়ালো। সন্ধ্যা নেমে এসেছে। এই মুহূর্তে আর কোথাও যাওয়াটা ঠিক হবে বলে মনে হচ্ছে না। ঈশান ছাদের রেলিংয়ের উপর বসে ভ্যাপটা হাতে নিয়ে কয়েকটা টান দিল। চোখ জোড়া বন্ধ করে নিয়ে মনের সুখে বেশ কিছুক্ষণ পারল এমন করেই।
এর মাঝে চেয়ারম্যানের ভাই এসে ওর পাশে দাঁড়ালো। ঈশানের এরকম কর্মকাণ্ডে লোকটা ওর কাঁধের উপর হাত রেখে বলল, আরে তুমি এখানে কি করছো? আর এটা আবার কি তোমার হাতে? কারোর কথার শব্দে ঈশান অনেকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। ঈশান ধোঁয়াটা কোনো রকম দুহাত দিয়ে সরিয়ে দিয়ে লোকটার দিকে তাকাতেই খেয়াল করলো লোকটা কেমন করে তাকিয়ে আছে। না মানে আসলে আমি স্মোক করছিলাম। আসলে শহরে এগুলো চলে, সিগারেটের বিকল্প এটা। শহরের লোকজন বেশি এটা ইউজ করে। দাও তো দেখি, আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। লোকটার এমন কথাতে ঈশান ওনার দিকে ভ্যাপটা এগিয়ে দিলে লোকটা ভ্যাপটা একটা টান দিল। টান দেওয়ার সাথে সাথে ধোঁয়াটা ভিতরে চলে গেল আর লোকটা কাজটা আরম্ভ করলো। তখন ঈশান লোকটার হাত থেকে ভ্যাপটা নিয়ে বলতে আরম্ভ করলো, আঙ্কেল, এটা আপনার কাজ নয়। আসলে আমার অভ্যাস হয়ে গেছে, তাই সহজে এটা খেতে পারছি। পারবেন না আপনি? ওটা ধোঁয়াটা ভেতরে গেলে অনেক ক্ষতি হবে। তাই তো দেখতে পাচ্ছি। আর তুমি কিনা এগুলো খাচ্ছ? চলো চলো, নিচের দিকে চলো, চা কফি কিছু ব্যবস্থা করি। সন্ধ্যা হয়ে এসেছে, নাস্তার ব্যবস্থা তো করতে হবে। ঈশান লোকটার সাথে নিচে নেমে গেল। ঈশান নাস্তা করে কিছুক্ষণ সবার সাথে কথা বলল। তারপর রাতের খাবার খেয়ে রুমে চলে আসলো। আম্মুর সাথে একবার কথা বলে নিল। তারপর এখানকার সম্পর্কে সবটা বলল। ঈশান আম্মুকে নিয়ে একাই থাকে। আম্মু অনেক আগেই ওদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আম্মু একটা জব করে। জবটা করেই ওকে ছোটবেলা থেকে পড়াশুনো করিয়ে মানুষ করেছে। এখন সময় এসেছে পড়ালেখাটা শেষ করার। ঈশান ভেবেছে পড়ালেখা শেষ করে একটা চাকরি পেয়ে যাবে, তারপর আম্মুকে নিয়ে কাটিয়ে দিতে পারবে। কথাগুলো ভেবেই ঈশান ওর পড়ালেখাটা পুরো দমে চালিয়ে যাচ্ছে। পরদিন সকালে ঈশান খাওয়া শেষে রুমের দিকে যেতে নিলে তখন চেয়ারম্যানের আম্মা ওকে ডেকে বলল, আচ্ছা, তুমি কোথায় থাকো আর কি করো? আসলে আপনার বয়সটা দাদি কিংবা নানির মতো, তাই বলছিলাম কি আমি আপনাকে দাদি বলে ডাকি। মহিলার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল ঈশানের কথা শুনেই। উনি মুখে একটু হাসি এনে ঈশানের একটা হাত ধরে টেনে সোফায় বসিয়ে দিল। ঈশান বৃদ্ধ মহিলার পাশে বসেই বলতে শুরু করলো, দাদি, আমি শহর থেকে এখানে এসেছি। আসলে আমার পরিবারে আম্মু আর আমি ছাড়া কেউ নেই। আম্মু একটা জব করে, সেখান থেকেই আমার পড়াশোনার খরচ আর সংসার চলে। আর আমার পড়ালেখাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পড়ালেখাটা শেষ করে যেন ভালো একটা জব করে আম্মুকে নিয়ে ভালো একটা বাসায় থাকতে পারি, সেই চেষ্টাটাই করছি। তাহলে আম্মুকে আর কষ্ট করে জবটা করতে হবে না। দূরে দাঁড়িয়ে কেউ ওদের এসব কথা শুনছিল। ঈশান আর চোখে খেয়াল করলো দূরে নাদিয়া মেয়েটা দাঁড়িয়ে আছে। ঈশান কিছুক্ষণ বৃদ্ধ মহিলার সাথে কথা বলে রুমের দিকে যেতে নিলে তখন মেয়েটার কাছে আসলো। তখনও বলতে আরম্ভ করলো, এসেছেন তো 2 দিন হয়ে যাচ্ছে। আপনি নাকি গ্রামে রিসার্চের জন্য এসেছেন, গ্রামের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে জানতে এসেছেন, কিন্তু একটাবার বেরোলেন না তো? ঈশান কিছুক্ষণ একটু হাসার চেষ্টা করে বলল, না মানে আসলে আমি তো এখানকার কিছু চিনি না, তাই আর কি। চেনেন না তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি আপনাকে নিয়ে যাব যেখানে যাওয়ার। আপনার সাথে যাওয়ার জন্য আব্বু আমাকে বলেছে একটু সময় নিয়ে আপনাকে গ্রামটা ঘুরে দেখাতে, তাতে হয়তোবা আপনার কিছুটা কাজে আসতে পারে। আপনি শিওর তো আপনি আমার সাথে যাবেন? আমার সাথে গেলে আপনার খারাপ লাগবে না তো? হ্যাঁ শিওর যাব, তাছাড়া খারাপ লাগার কি আছে? গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে দুজন। মেয়েটা রাস্তার এক সাইডে আর ঈশান অন্য সাইডে। মেয়েটার মাথায় এখনও ওড়না আছে। এই জিনিসটা ঈশানের সেই প্রথম থেকেই ভালো লাগছিল। মেয়েটা নিজের সৌন্দর্যটা ধরে রেখেছে, তার উপর মাথা থেকে ওড়নাটা কখনোই ফেলে না, যার জন্য ওকে আরও সুন্দর লাগে। ঈশান বারবার মেয়েটার দিকে আর চোখে তাকাচ্ছে। এরই মাঝে মেয়েটা হুটহাট করে প্রশ্ন করলো, আপনি এখানে কতদিন থাকবেন? এই মাস 2 মতো থাকতে হবে। তাছাড়া বাসা যাওয়ার মতো সময় হলে তখন না হয় বাসা থেকে ঘুরে আসবো। কেন, আপনাদের বাসায় থাকছি বলে কি আপনার খারাপ লাগছে? ঈশানের কথাতে মেয়েটার রাগী চোখে ওর দিকে তাকালো। মেয়েটার হরিণী চোখের দিকে তাকিয়ে ঈশান থমকে গেল আর রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, আজব তো, আমি একটাবারও বলেছি আপনাকে আমার অসহ্য লাগছে কিংবা আপনি আমাদের বাসায় থাকতে অসুবিধা হচ্ছে? আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনাকে বারবার বলা হচ্ছে আপনি এখান থেকে চলে যান।
সে কি, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি আসলে তেমন করে কথাগুলো বলতে চাইনি, তাই আর কি। রেগে যাবে না হঠাৎ করে এরকম একটা কথা বললে? তারপরেও সেই তখন থেকেই আপনি কাকে আপনি আপনি করে বলছেন? হ্যাঁ, আপনাকে দেখে লম্বা তালগাছের মতো মনে হচ্ছে। আপনি আমাকে তুমি করে বলতে পারেন। না মানে আসলে আপনিটাই ঠিক আছে, তুমিটা কেমন যেন শোনাবে। তুমি করে বলতে বলেছি, বলবেন, এত কথা কিসের? এবার সামনের দিকে চলুন। ঈশান আর নাদিয়া রাস্তা থেকে নেমে ফসলের মাঠের মাঝখান দিয়ে হাঁটতে আরম্ভ করলো। কিছুটা দূরে আসতেই বেশ সুন্দর দেখতে একটা জায়গায় এসে দুজনেই থামলো। তখন ঈশান নাদিয়াকে বলল, আচ্ছা শুনুন, এখান থেকে কয়েকটা ফটো নেওয়া যাক, জায়গাটা অনেক সুন্দর। না না, আমি ফটো টটো তুলি না, আপনি বরং নিজের ফটোগুলোই তুলুন। হ্যাঁ হ্যাঁ, আমি আমার কথাই বলেছি। আমি আপনাকে জোর করে দাঁড় করিয়ে ফটো তুলছি না। এখন ক্যামেরাটা নিয়ে আমার কতগুলো ছবি তুলে দিন। এবার ঈশানের থেকে নাদিয়া ক্যামেরা নিয়ে ছবি তুলতে লাগলো। ঈশান ভেবেছিল মেয়েটা পারবে না, কিন্তু বেশ ভালোই তুলল। একটু বাদে মেয়েটা এগিয়ে এসে ঈশানের দিকে ক্যামেরাটা এগিয়ে দিল। বেশ অনেকগুলোই ছবি তুলেছে। দুজন মিলে ছবিগুলো দেখতে আরম্ভ করলো। দেখতে দেখতে দুজনে এতটাই কাছাকাছি এসে পড়েছে যে ওদের গায়ে গা লেগে যাচ্ছে। ঈশান হঠাৎ করে বুঝতে পারলো মেয়েটার শরীর থেকে অদ্ভুত রকমের একটা স্মেল আসছে, যেটা ওকে পাগল করে দিচ্ছে। ঈশান মেয়েটার দিকে মায়াবী একটা চাহনিতে তাকিয়ে রইল। মেয়েটা যখন বুঝতে পারলো ঈশান ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, তখন বেশ খানিকটা লজ্জা পেয়ে কিছুটা দূরে সরে গেল। মেয়েটাকে এরকম লজ্জা পেতে দেখে এবার ঈশান নিজেও অস্বস্তিতে পড়ে গেল। ও কিছুক্ষণ মাথা চুলকে তারপর বলল, না মানে আসলে আমি। মেয়েটা ওকে না বলেই হাঁটতে লাগলো। ঈশান বুঝতে পারলো মেয়েটার হয়তো বা কিছুটা খারাপ লেগেছে, তাই ঈশান তাড়াহুড়ো করে ওর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে বলল, না মানে আসলে আমি এরকম করে কিছু ভাবিনি। আপনি প্লিজ রাগ করবেন না। না, রাগ করবো কেন? তাছাড়া আপনাকে কি এমন করেছে যার জন্য রাগ করব? ছবিগুলো দেখা শেষ, তাই হাতটা লাগালাম। আপনাকে আমি তেমন কিছু বলিনি যার জন্য আপনাকে এত হাইপার হতে হবে। এই মেয়েটার কথাতে ঈশান স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঈশান মেয়েটার পাশাপাশি হাঁটতে লাগলো। কিছুক্ষণ বাদে নীরবতা কাটিয়ে ঈশান মেয়েটাকে প্রশ্ন করল, আচ্ছা আপনি এখন কি নিয়ে পড়ছেন? না মানে পড়ালেখাটা করছেন কি না? আমি মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি। আব্বু মাঝখানে ইলেকশনের জন্য অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিল, তার উপরে আমার পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছিল, তাই বাসায় চলে এসেছি। তাই এখন আর তেমন করে বেরোনো হয়নি। লেখাপড়াটা শেষ করার পর গ্রামের পরিস্থিতিটা ততটাও ভালো ছিল না, তাই তেমন করে কোথাও আর যাওয়া হয়নি। জব করতে চেয়েছিলাম, কিন্তু আব্বু বলল চেয়ারম্যানের মেয়ে হয়ে জব করব, তার উপরে হাজারটা পুরুষের সামনে গিয়ে দাঁড়াতে হবে, সেই জন্যই আর কি জবটা করতে দেয়নি। মেয়েটার অদ্ভুত কথাতেই ঈশান কিছুক্ষণ ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইল। তখন মেয়েটা ওর বিষয়টা বুঝতে পেরে বলতে আরম্ভ করলো, না মানে আসলে আমি গ্রামের মেয়ে, আর গ্রামের সবাই এরকম ভাবে, তাই আমিও ভাবলাম পরে পুরুষের সামনে ওইভাবে চলাফেরা না করাই ভালো। আমি চেয়ারম্যানের মেয়ে, হুটহাট করে কিছু একটা হয়ে গেলে তখন আব্বুর মান সম্মান থাকবে না। ঈশান বুঝতে পারলো গ্রামের মানুষগুলো এরকমই হয়, তাই মেয়েটা এত দূর অবধি পড়ালেখা করেছে সেটা দেখে বোঝা যাচ্ছে না। এবার ঈশানের নাদিয়ার কথাতে হুটহাট করে মনে পড়ল মেয়েটা ওর থেকে সিনিয়র, তার উপর মেয়েটা মাস্টার্স শেষ করে ফেলেছে। কথাগুলো ভেবেই ঈশান কিছুটা চুপ করে থেকে বলল, আপনি তখন তুমি করে বলতে বলেছিলেন না? এখন তো দেখছি আপনি আমার থেকে সিনিয়র। আপনি আমার থেকে সিনিয়র হবেন কমসে কম 2 থেকে 3 বছর তো বটে। তার মধ্যে আমাকে তুমি করে বলতে বলেছিলেন। যাই হোক, বলিনি তাতেই ভালো হয়েছে, তাতে হয়তো বা আপনার খারাপ লাগতো। আপনি বারবার খারাপ লাগার কথা কেন বলছেন? আমি অতটাও বোকা নই যে সবসময় খারাপ লাগবে। আমি শহর থেকে পড়ালেখা শেষ করে এসেছি, কার সাথে কিভাবে মিশতে হয় সেটা খুব ভালো করে জানি। সবটা জানা থাকা ভালো। এবার চলুন সামনের দিকে এগোনো যাক। ঈশান নাদিয়ার সাথে আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দুপুর গড়ালে বাসায় ফিরল। দুজনে বাসায় ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে ঈশান একটা লম্বা ঘুম দিল। বিকেলে ঘুম ভাঙলে ঈশান ছাদে আসলো। ছাদটা থেকে গ্রামটা বেশ ভালো করে দেখা যায়। 3 তলা বাড়ির উপর থেকে পুরো গ্রামের পরিবেশটাই উপভোগ করা যাচ্ছে। ঈশান কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থেকে
তারপর পিছন ফিরতে নিলেই খেয়াল করলো নাদিয়া মেয়েটা হাতে 2টা কফির মগ। ঈশান পিছনের দিকে সরে গেল। মেয়েটা এবার রাগী কণ্ঠে বলতে লাগলো, এমনিতেই তো গায়ের উপর দিয়ে পড়তেন। উফ, দেখে শুনে চলতে পারেন না? এভাবে কেউ হুটহাট করে পেছনে ফেরে? সরি, আসলে আমি বুঝতে পারিনি। তাছাড়া আমি কি জানতাম নাকি আপনি এই সময় হঠাৎ করে ছাদে আসবেন? আর কথাও বলেননি। ভাবলাম নিজের হাতে কফি করেছি, তাই আপনাকেও একটু খাওয়াই। আমি নিজেও একটু খাই, একা একা খেতে ভালো লাগে না, তাই আপনাকে খুঁজতে খুঁজতে ছাদে আসলাম। নিন, এবার খেয়ে দেখুন তো কফিটা কেমন হয়েছে। মেয়েটার কথা শুনেই ঈশান ওর হাত থেকে কফির মগটা নিয়ে কয়েক চুমু খেয়ে বুঝতে পারল জাস্ট অসাধারণ হয়েছে কফিটা। জাদু আছে এই মেয়েটার হাতে, কারণ খাবার থেকে শুরু করে চা পর্যন্ত সবই অসাধারণ হচ্ছে। ঈশান কোনো কথা বলছে না দেখে নাদিয়া উৎসুক জনতার মতো ওর দিকে তাকিয়ে থেকে বলতে আরম্ভ করলো, কি হলো, বললেন না তো কেমন হয়েছে? অসাধারণ হয়েছে, ঠিক আপনার মতোই। মেয়েটা ঈশানের কথাতে বেশ খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ঈশান মেয়েটাকে স্বাভাবিক করার জন্য নিজে থেকেই ওর সাথে কথা বলতে লাগলো। ঈশানের সাথে মেয়েটার কথা হচ্ছে তখন থেকেই ওকে আপনি করে বলছে। মেয়েটা ঈশানের সিনিয়র, তারপরও ওকে আপনি করে বলছে, তাই ঈশান ওকে প্রশ্ন করে বসলো, আপনি আমাকে আপনি করে কেন বলছেন? তুমি কিংবা তুই করেও বলতে পারেন। আমি আপনার থেকে জুনিয়রই হব, তাই আপনি করে বললে আমার নিজেকে বয়স্ক মনে হবে। তাই রিকোয়েস্ট করব, আপনি আমাকে তুমি কিংবা তুই করে বলতে পারেন। সন্ধ্যার মুখে ওরা দুজন নিচে নেমে আসলো। ঈশান গ্রামের রিসার্চের ব্যাপারটা নিয়ে বেশ এগিয়ে গেছে। এরই মাঝে 1 মাস কেটে গেছে। কিভাবে সময়টা কেটে গেছে ঈশান নিজেও জানে না। এই 1 মাসে ঈশান আর নাদিয়া অনেকটাই কাছাকাছি এসেছে। কাছাকাছি আসা বলতে দুজনের মাঝে ফ্রেন্ডশিপের মতো সম্পর্ক গড়ে উঠেছে। মেয়েটার কথা বলা থেকে শুরু করে হাঁটা চলার মধ্যেও যেন কিছু একটা আছে। ঈশান প্রত্যেকবার মেয়েটার দিকে তাকিয়ে থেকে যখন দেখে তখন মনে হয় এই মেয়েটা ওর জন্মান্তরের পরিচিত। মেয়েটার সাথে দেখা হওয়াটা হয়তোবা ঈশানের এই গ্রামে এসে লেখা ছিল বলেই ওর সাথে দেখা হলো। অন্যদিকে নাদিয়া মেয়েটা ওকে নিয়ে কিভাবে সেটা ঈশান নিজেও জানে না। তার উপর মেয়েটা ওর সাথে যতটা স্বাভাবিকভাবে মিশছে তাতে ওর জায়গায় হয়তো অন্য কোনো ছেলে থাকলে এতদিনে মেয়েটাকে প্রপোজ করে ফেলতো, কিন্তু ঈশান পারেনি এমনটা করতে। ওদের বাড়িতেই থাকে, আর যদি ওর সম্পর্কে এসব কিছু ভাবতে শুরু করে তখন হিতের বিপরীত হতে পারে। ঈশান বিকেলের দিকে রুমে বসেছিল, তখনই নাদিয়া আসলো আর দরজার সামনে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলো, ঈশান সাহেব, আসবো? আসুন, আপনাকে অনুমতি নিতে হবে না, আপনাদের বাসাতেই আছি। আর আপনি কি না আমার থেকে অনুমতি নিচ্ছেন? নক করে কারোর রুমে প্রবেশ করাটা ভদ্রতার পরিচয় দেয়, তাই আর কি নক করেই প্রবেশ করলাম। ঈশান আধশোয়া হয়ে বসেছিল। নাদিয়াকে দেখেই তাড়াহুড়ো করে উঠে বসলো আর একটু হাসার চেষ্টা করে বলতে আরম্ভ করলো, চলে না, আজকে আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। মন খারাপ থাকলে আমি ওই জায়গাটায় প্রায়ই যাই, তাই বলছিলাম যেতে পারবেন আমার সাথে? বুঝতে পেরেছি, আপনি রেডি হন, আমি আসি। ঈশান নাদিয়ার সাথে কিছুক্ষণ কথা বলল। নাদিয়া চলে যেতে নিয়ে আবারও ফিরে এসে কিছু একটা ভেবে বলতে আরম্ভ করলো। ঈশানকে মেয়েটা মুচকি হাসি উপহার দিয়ে চলে গেল। প্রত্যেকবার এই হাসিটা দেখার পর ঈশানের বুকের ভিতর কেমন যেন ধুক করে ওঠে, আর ঈশান নিজের অনুভূতিকে লুকোতে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ বাদেই দুজন বেরিয়ে পড়ল। এরই মাঝে ওরা গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে কিছুটা এগিয়ে এসে একটা নদীর পাড়ে চলে আসলো। নদীর পাড়ে ছায়া শীতল আর স্নিগ্ধকর পরিবেশ। দূরে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে। ওরা দুজন এসে একটা গাছের নিচে থামলো। দুজনেই সেখানে দাঁড়িয়ে আছে। ঈশান একটা জায়গায় গিয়ে বসে পড়ল আর নাদিয়া বলতে আরম্ভ করলো, মন খারাপ থাকলে আমি প্রায় এখানে আসি, বেশ কিছুক্ষণ থেকে তারপরে চলে যাই। আপনি বারবার মন খারাপের কথা বলছেন। আপনার কি আসলেই মন খারাপ হয়, নাকি বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে তারপরে এখানে আসা হয়? সত্যি করে বলুন তো। নাদিয়া বেশ খানিকটা অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে তারপরে একটু রাগী মুড নিয়ে মাথার ঘুমটা ঠিক করে নিয়ে বলল, আপনি যেরকমটা ভাবছেন মোটেই নয়। এমন কথা আছে নাকি যে শুধুমাত্র বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা করে এখানে আসতে হবে? তাছাড়া আমি এমন মেয়ে নই যে 2-4টা বয়ফ্রেন্ড রাখবো।
মেয়েরা এতটাও আপনার ভাবনার মতো না, ঠিক আছে, যতটা আপনি ভাবছেন। আমার ভাবনাটা কেমন? কেমন আবার? এই যে ভাবছেন আমার বয়ফ্রেন্ড আছে, এখনকার দিনের ভালোবাসার সম্পর্কে আমার খুব ভালো করেই জানা আছে। না আমার এমন কোনো সেটা সম্পর্ক আছে, আর না বানানোর কোনো ইচ্ছে আছে। বাইরে থেকে যখন পড়াশোনা করেছি তখন বোরখা পরে বের হতাম, আমার চোখ ছাড়া আর কিছুই দেখা যেত না, কিন্তু আপনার সামনেই এমনটা করে এসেছি। এরকম করে মানে কিরকম করে? নাদিয়া কিছুক্ষণ ঈশানের দিকে চেয়ে থেকে উঠে দাঁড়ালো, তারপর একটু দূরে যেতে যেতে বলল, না মানে বলছিলাম যে আপনার সামনে মুখটা বের করে এসেছি, তাই আর কি। সুন্দর জিনিস ঢেকে রাখতে হয়, কিন্তু সবসময় সবার সামনে ঢেকে রাখতে নেই, জানেন না ম্যাডাম? মেয়েটা একটু মুচকি হেসে ওর দিকে তাকালো। নাদিয়া কিছুটা লজ্জা পেল, তারপর ওর অবাধ্য এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিল। ঈশান নাদিয়ার চুলগুলো ভালোভাবে দেখেনি, তাই মেয়েটার চুলগুলো কতটা লম্বা হতে পারে সেটাও ওর ধারণা নেই। ওরা ফিরে যাবার জন্য যখনই বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগলো, কিছুটা পথ আসতেই এরই মাঝে একটা বাইক এসে ওদের দুজনের সামনে থামলো। দুজনেই সেখানেই দাঁড়িয়ে গেল। এবার বাইক থেকে একটা বখাটে টাইপের ছেলে ওদের দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলো, নাদিয়া শহর থেকে আসা একটা ছেলের সাথে সময় কাটানো হচ্ছে, আর আমি তোমাকে এতবার করে প্রেমের প্রস্তাব দেওয়ার পরও তুমি আমার সাথে একটাবার দেখাও করলে না, একটু কথাও বললে না। এই ছেলেটার মধ্যে কি এমন দেখলে যেটা আমার মধ্যে দেখতে পাওনি? বিরক্তি আর রাগে নাদিয়ার চোখ মুখ কুঁচকে এলো। নাদিয়ার রাগী চোখে তাকিয়ে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, দেখ রাফিন, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার পিছনে পড়ে থেকে কোনো লাভ হবে না। আমার আব্বু চেয়ারম্যান, বেশি বিরক্ত করলে তোকে গ্রাম থেকে বের করে দিতে পারি আমি, তুই সেটা ভালো করেই জানিস। তুই আমার সাথে এইভাবে কথা বলার মতো সাহস পাস কি করে? আর যেই ছেলেটাকে নিয়ে কথা বলছিস তার নখের যোগ্যতাও তোর তো নেই। ওর যতটা ভালো মন মানসিকতা, তোর তার থেকে দ্বিগুণ খারাপ মন মানসিকতা। ওর সাথে নিজেকে তুলনা করার মতো যোগ্যতাটুকুর উত্তর নেই। এই ছেলেটার সাথে খুব ঢলাঢলি করা হচ্ছে আর বড় বড় কথা বলা হচ্ছে। 2 দিন পরে ও আর এখানে থাকবে না, তারপর দেখবো কি করে ওর সাথে ঘোরাফেরা করা হয়। এখন খুব আমাকে ইগনোর করা হচ্ছে, তো তোর বিয়েটা কোথায় হয় আমিও সেটা দেখবো। ঈশান কোনো কথা বলল না। উল্টো দিকে নাদিয়া কিছুক্ষণ রাগীভাবে তাকিয়ে রইল ছেলেটার দিকে। ঈশান বুঝতে পারল ছেলেটা হয়তো প্রায়ই এমনভাবে নাদিয়াকে ডিস্টার্ব করে। মেয়েটার রাগারাগির এক পর্যায়ে ঈশান বলতে শুরু করলো, নাদিয়া প্লিজ রাগ করবেন না, তাছাড়া যার মন মানসিকতা যেমন। হেই, তুই ওই রকম মানসিকতা বলতে কি বোঝাচ্ছিস? এই যে শহরে হিরো, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। আমার লাইলির দিকে তাকালে না তোর চোখ দুটো আমি উপড়ে ফেলবো। ঈশান পিছনের দিকে ফিরে একটু হাসার চেষ্টা করে বলল, চেষ্টা করে দেখতে পারি। নাদিয়া রেগে যাচ্ছে। ঈশান বিষয়টা বুঝতে পেরে ওকে সেখান থেকে নিয়ে আসার জন্য চেষ্টা করলে, কিন্তু ছেলেটা যেন ওকে ততই রাগিয়ে দিচ্ছিল। ঈশান ছেলেটার সাথে পাল্টে তর্ক করতে আরম্ভ করলে নাদিয়া হুটহাট করে ঈশানের একটা হাত ধরল। তোর মতো একটা বদমাইশের সাথে কথা বলাটাই না বেকার। মানুষের সাথে কথা বলার মতো যোগ্যতা তুই রাখিস না। ঈশান প্রচণ্ড রাগ হচ্ছে ছেলেটার এমন গায়ে পড়ে ঝামেলা করাতে। এই প্রথম নাদিয়া ঈশানের হাত ধরল। মেয়েটা টানতে টানতে ওকে কিছুটা দূরে নিয়ে আসলো, কিন্তু পিছন থেকে ছেলেটা আজে বাজে সব কথা বলেই যাচ্ছে। ওরা কিছুটা দূরে চলে আসতেই নাদিয়া যখন মনে হলো ও ঈশানের হাত ধরে রেখেছে, তখনও হাতটা ছেড়ে দিল। নাদিয়া ঈশানের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটতে আরম্ভ করলো। তখনই ঈশান বলল, আসলে শহর থেকে আসা একটা ছেলের সাথে আপনাকে দেখে হয়তোবা গ্রামের কেউ বিষয়টা ভালোভাবে নিতে পারছে না, তাই বাজেভাবে কথা বলছে। শুধু ওই বলেছে, তাছাড়া কারোর সাহস আছে নাকি আমাকে নিয়ে বাজে কথা বলবে? তাছাড়া আমাদের মাঝে এরকম কোনো বাজে সম্পর্ক নেই যার জন্য ও এমন উল্টাপাল্টা কথা বলবে। আপনার সাথে কারোর তুলনা হয় না, আপনি খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারেন, তার উপরে কত সুন্দর ব্যবহার। আমি আমি শহরে কোনো ছেলেকে এরকম দেখিনি। আপনার এই আচরণগুলো একদম অসম্ভব রকমের সুন্দর। সবার সাথে আপনি খুব সহজেই মিশে যেতে পারেন, যে কেউ আপনার সাথে কথা বলতে চাইবে। আর আপনি? নাদিয়া অবাক চোখে ঈশানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর হাঁটতে হাঁটতে বলতে আরম্ভ করলো, মানে আপনি বলতে চাইছেন? না মানে আসলে বলেছিলাম যে আপনার আমার সম্পর্কে কি ধারণা, সেটাই আর কি। কি ধারণা হবে? আপনি একটা ভালো ছেলে,
সততা আর মানুষের বড় উপকার করার জন্য ইচ্ছে শক্তি আপনার ভেতরে আছে। যেমন করে আমার আব্বুকে হেল্প করলেন। তারপর এই কয়েকটা দিনে খেয়াল করেছি আপনি গ্রামের অনেকের সাথেই যোগাযোগ করেছেন, তাদের সাথে কথা বলেছেন, আবার ঠিক করেছেন গ্রামে একটা মেডিকেল ক্যাম্প বসাবেন। তারপরে সবার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শহরে ফিরে একটা মেডিকেলের জন্য আবেদন করবেন। এই গ্রামে কোনো হসপিটাল নেই, অনেক দুর্ভোগ পোহাতে হয়। তার উপরে গ্রামে বিদ্যুতের অবস্থাও তেমনটা নেই, বেশিরভাগ জায়গা বিদ্যুতের ব্যবস্থা নেই। সেই ব্যবস্থাও নাকি আপনি করবেন। আপনার কাছে আপু অনেক খুশি হয়েছে, আপনি গ্রামের মানুষের কথা অনেক চিন্তা করেছেন। আমি না হয় গ্রামের কথা চিন্তা করছি, কিন্তু আপনি আমি মানে আপনি কি একটাবার আমার কথা চিন্তা করেছেন? মানে আমি তো বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। না কিছু না, চলুন যাওয়া যাক। ঈশান কথাগুলো এমন করে মেয়েটাকে বলল যার জন্য মেয়েটা কিছুই বুঝতে পারল না। বাসায় আসার পর খেয়ে নাদিয়া আর একটা কথাও বলেনি, শুধু ঈশানের বলা কথাগুলো ভেবেছে। অন্যদিকে ঈশানের ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। ঈশান হয়তো বা নাদিয়াকে কখনো বলতেও পারবে না নাদিয়ার আব্বু ওকে থাকার আর খাবার দিয়েছে। এই অবস্থাতে যদি ওকে নিজের মনের কথাগুলো বলে তাহলে হয়তোবা ওর প্রতি নাদিয়া অন্যরকম ভাবনা সৃষ্টি হবে। সেদিন বাসায় ফিরে ঈশান সন্ধ্যার মুখে দাদির সাথে আবারও গল্প করতে লাগলো। পিছন থেকে নাদিয়া আর ওর ছোট ভাই দাঁড়িয়ে থেকে ওদের কথোপকথন শুনছিল। এরই মাঝে নাদিয়ার আম্মু বলতে আরম্ভ করলো, আম্মা, আপনার মেডিসিন নেয়ার সময় হয়ে গেছে। এবার ওদের কথাতে দুজনেই পিছনে ফিরে তাকালো। বৃদ্ধ মহিলার চোখে পানি টলমল করছে আর উনি ঈশানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন নাদিয়ার আম্মু বলতে লাগলো, কি হয়েছে আম্মা, আপনি কাঁদছেন কেন? আসলে ও ছেলেটা বলছিল ওর নাকি আম্মা ছাড়া কেউ নেই। ছেলেটা দাদি নানির ভালোবাসা কখনো পায়নি। আফসোস করে কথাগুলো বলছিল। ও আমার পাশে বসেছিল, তাই মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। ছেলেটা বেশ ভালো, জানেন তো আম্মা, সবার সাথে মিশে যেতে পারে। আর এত সহজে সবার সাথে মেশার ক্ষমতা সবার থাকে না। এত ভালো ব্যবহার সবাই করতে পারে না। কত সুন্দর করে কথা বলে, মনে হয় না যে ও শহরের থেকে ফিরে আসা কোনো ছেলে। মনে হয় আমাদের সাথে এই গ্রামেই কোনো পরিবারের বেড়ে উঠেছে। এখানকার মানুষের সাথে যেন একদম মিশে গেছে। সেদিন রাতে খাবার খেয়ে ঈশান, নাদিয়া আর ওর ছোট ভাই রুমে চলে গেল। তখন নাদিয়ার আব্বু আম্মু আর চাচু বসে কথা বলতে আরম্ভ করলো। কথার মাঝখানে নাদিয়ার আব্বু বলতে শুরু করলো, রহিম, তুই কি খোঁজখবর নিয়ে দেখেছিস ছেলেটার কার্যক্রম সব ঠিকঠাক চলছে কি না? তোকে তো বলেছিলাম ওকে একটু সময় দেওয়ার জন্য। সেটা না হয় পারিস, কিন্তু জানতে তো পারিস ছেলেটার কোনো অসুবিধা হচ্ছে কি না গ্রামের মানুষের সাথে কথা বলতে গিয়ে। না না ভাইজান, তেমন কিছুই হচ্ছে না। আমি সবার সাথে ওকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। বলেছি আমাদের আত্মীয়, তেমন করে কারো সাথে কোনো তাই সমস্যা হবার কথা না। তাছাড়া ছেলেটাও বেশ ভালো, সবার সাথে বেশ ভালোভাবে মিশে গেছে। এত সুন্দর শান্ত একটা ছেলে পাওয়াটা এ যুগে একদম যায় না বললেই চলে। ভাইজান একদম ঠিক কথা বলেছেন। আমিও তাই ভাবছিলাম যে বিষয়টা নিয়ে তোমাদের বলবো। ছেলেটা বড্ড বেশি ভালো, এমন ছেলে আজকাল পাওয়াই যায় না। হ্যাঁ হ্যাঁ, নাদিয়ার আম্মু, তুমি কি যেন বলতে চাইছিলে, বলো। আমি বলছিলাম কি, মেয়ের বিয়ের বয়স হয়েছে আর হাতের কাছে দেখতে শুনতে ভালো একটা ছেলেও আছে। বছর খানেকের মধ্যে ভালো একটা চাকরিও পেয়ে যাবে। তাছাড়া চাকরি পাওয়ার কি দরকার, যেখানে আমাদেরই এত কিছু আছে। এমন একটা ভালো ছেলের সাথে মেয়ের বিয়েটা হয়ে গেলে মেয়েটা সারা জীবন সুখে থাকবে। আর একটা সম্পর্কের মধ্যে শুধু ভালোবাসা নয়, সম্মানও থাকা দরকার। আমিও দেখেছি নাদিয়ার সাথেও কেমন করে কথা বলে, কতটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করে। কি বলো না, কোথায় ছিলে আর কোথায় চলে গেলে? হঠাৎ করে বিয়ের কথাতে চলে গেলে। মানছে ছেলেটা ভালো, তাই বলে ওর মতামতের একটা বিষয় আছে। তার উপর নাদিয়া কি শহরের কোনো ছেলেকে বিয়ে করতে রাজি হবে? তাকে তো আর জোর করে কারোর সাথে বিয়ে দিতে পারি না। পড়ালেখা করেছে, নিজের ভালো বুঝতে শিখেছে, তাই ওর সাথে জোর করাটা খুব বেশি কি ভালো হবে? কথা বললেই তো তোমার কাছে ভালো লাগে না?
এত ভালো একটা ছেলে, আর আমি কি বলছি নাকি মেয়ের বিয়ে জোর করে দাও? আমার যতদূর মনে হলো নাদিয়া তোমার সম্মানের কথা ভেবেই ছেলেটার দিকে বেশি এগোয়নি, না হলে এতদিনে ওদের মাঝে সম্পর্কটা হয়ে যেত। ছেলেটা মেয়েদের অনেক সম্মান করে, ওর সাথে মাঝে মধ্যেই কথা বলে। জিজ্ঞেস করে দেখো, শহরের কোনো মেয়ের সাথে ওর সম্পর্ক নেই। আম্মা খোঁজখবর রেখেছে, ছেলেটা মা ছাড়া আর কেউ নেই। পড়ালেখার বাইরেও তেমন কিছু নিয়ে চিন্তাও করে না। তাই বলে সবার তো একটা মতামতের বিষয় আছে, ওর ফ্যামিলির সাথেও তো কথা বলা দরকার। একজন মা তো ওর আছে, তার সাথে কথা না বলে আমরা এরকম সিদ্ধান্ত নিতে পারি না। ভাইজান, আমি বলি কি, এত ভালো ছেলে যেহেতু, তাই ওর সাথে আমরা একটু কথা বলি, তারপর না হয় ওর আম্মুকে ডেকে পাঠানো যাবে, তখন কথা বলে নেওয়া যাবে। বলা যাবে, কিন্তু ছেলেটা একটা কাজের জন্য এসেছে, মাঝপথে এইভাবে থামিয়ে দিলে ওর কাজটা থেমে যাবে। কাজটা শেষ করুক, তারপর না হয় কথা বলা যাবে। অন্যদিকে নাদিয়া ঈশানকে নিয়ে কিছুটা ভাবলেও পরবর্তীতে ভেবেছে দুদিন পর ছেলেটা চলে যাবে, হয়তোবা সেজন্য সবার সাথে স্বাভাবিকভাবে ব্যবহার করছে। কিন্তু ছেলে কেমন, মেয়ে পছন্দ করে, কীরকম রুচিবোধ, সেটা নাদিয়া জানে না। ওদের মাঝে বন্ধুত্বের একটা সম্পর্ক থাকলেও ঈশান ওকে পছন্দ করে, কিন্তু কখনো বলতে পারেনি। নাদিয়ার আব্বু ওকে সাহায্য করেছে বলেই ঈশান বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ঈশানের মনোমুগ্ধকর ব্যবহার আর সবার সাথে মিশতে পারার অদ্ভুত রকমের ক্ষমতা নাদিয়াকে বারবার মুগ্ধ করেছে। তাই নাদিয়া নিজে থেকেও ওর সাথে কথা বলতে চায়। কেন জানি ঈশানকে এড়িয়ে যেতে পারে না, তাই ঈশানের সাথে বারবার কথা বলতে চায়। নাদিয়ার যখন মনে হয় ঈশান আর একটা মাস পর চলে যাবে, ওর সাথে আর কখনোই দেখা হবে না, তখনই মনটা খারাপ হয়ে যায়। প্রতিদিনের মতো বিকেলের দিকে ওরা ঘুরতে বেরিয়েছে। নাদিয়া আর ঈশান দুজনে হেঁটে যাচ্ছে দূরত্ব রেখে। নাদিয়া ইদানিং ঈশানের দিকে আর চোখে কেমন করে যেন তাকায়। ঈশান সেটা খুব ভালো করেই বুঝতে পারে। নাদিয়াকে আর চোখে তাকাতে দেখে ঈশান বলতে আরম্ভ করলো, কি ব্যাপার ম্যাডাম, এরকম আর চোখে দেখা হচ্ছে কেন? আপনি চাইলে সামনে থেকেও দেখতে পারেন। জানি আমি সুদর্শন দেখতে, আমাকে ভালো লাগতেই পারে, তাই বলে এরকম লুকিয়ে দেখার কি আছে? হুম। ঈশানের এরকম কথাতে নাদিয়ার পা দুটো থমকে গেল। ও মুহূর্তের জন্যই হুটহাট করে সামনের দিকে তাকালো। ঈশানের বলা কথাতে অজানা এক শিহরণ বয়ে গেল নাদিয়ার ভিতরে। ঈশান এবার মুচকি একটা হাসি দিয়ে বলতে আরম্ভ করলো, এত লজ্জা পাওয়ার কি আছে? আমি যে সুন্দর সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি চাইলে আমাকে সামনে থেকেই দেখতে পারেন। আপনাদের বাড়িতে থাকি, সবসময় আপনার সাথে ঘুরতে বেরোই, অধিকাংশ সময় আমার আপনার সাথেই, তাহলে আর চোখে দেখার কি আছে ম্যাডাম? হুম। ফালতু কথা রাখেন তো। আপনি সুন্দর কে বললো? হ্যাঁ, আমি একবারও বলেছি আপনি সুন্দর? আপনার বলতে হবে কেন? আমার কলেজের সবাই তো বলে। অনেক মেয়েরাই আমার সাথে রিলেশন করার জন্য পড়ে থাকে। অবশ্য অবশ্য আমি ওদের প্রশংসা করাতে বলছি না। আমি খুব ভালো করে জানি ওরা শুধু টাইম পাস করার জন্যই, আর অনেকের চ্যালেঞ্জ করে আমার পেছনে পড়ে থাকে প্রেম করতে। ও, তার মানে আপনার এতগুলো প্রেম করা হয়ে গেছে যে আপনি বুঝে গেছেন কোন মেয়ে কিরকম? আরে বাবা, আমি আবার এইসব কথা কখন বললাম? এসব আমি কি একবারও বলেছি নাকি যে আমি প্রেম করেছি? বলেননি, কিন্তু এইমাত্র বললেন যে মেয়েরা আপনার প্রশংসা করে। তার মানে আমি বুঝে গেছি আপনি যে কতটা ভালো ছেলে, আর বুঝতে হবে না। এতদিন আমি ভুল জেনে এসেছি, তাই না? নাদিয়া কথাগুলো বেশ রাগী কণ্ঠে বলল। ঈশান এবার নাদিয়াকে কিছু বলতে যাওয়ার আগেই নাদিয়া জোর পায়ে হেঁটে এগিয়ে যেতে লাগলো। তখনই ঈশান একটু দৌড়ে গিয়ে বলতে আরম্ভ করলো, কি মুশকিল, আপনি রাগ করছেন কেন ম্যাডাম? আমি কি একবারও বলেছি নাকি যে আমি অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে গিয়েছি, কিংবা কারোর সাথে আমার ওরকম সম্পর্ক ছিল? এতগুলো দিনেও তো আমি আপনাকে একটাবারের জন্য বলিনি। তাছাড়া যদি থাকতো তাহলে তো অবশ্যই বলতাম যে আমার সম্পর্ক ছিল অন্য কোনো মেয়ের সাথে। আপনি কেমন সেটা আমার বোঝা হয়ে গেছে। অন্য মেয়েরা কিভাবে তাকায়, কে কি বলে, সেটা আপনি খুব ভালো করেই জেনে গেছেন না? মেয়েদের বিষয়ে খুব ভালো এক্সপার্ট হয়ে গেছেন, সেটা আমার বোঝা বাকি নেই। আজব তো, আপনি রাগ করছেন কেন? আমি তো বলছি আমি ওইরকম কিছু করিনি, তারপরে এরকম রাগ করার কি আছে? নাদিয়া ঈশানের কথাতে থামলো না।
ও হেঁটে যেতে নিলেই ঈশান নাদিয়াকে থামানোর জন্য হুটহাট করে ওর একটা হাত ধরল। নাদিয়া থমকে গেল, সেখানেই দাঁড়িয়ে পড়ল। নাদিয়া কিছুক্ষণ চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল। এবার ঈশান ওর সামনে আসলো, তারপর এসেই ওর মুখের পাশে হাত রেখে বলতে আরম্ভ করলো, নাদিয়া প্লিজ শান্ত হও। আমি বলছি আমি সত্যি এরকম কিছু করিনি। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। আমার কথাটা একটু তো শুনবে। নাদিয়া ঈশানকে ছাড়িয়ে নিতে যাবে তার আগেই দুইটা বাইকে করে কতগুলো ছেলে এসে ওদের সামনে দাঁড়ালো। ঈশান সাথে সাথেই ছেলেগুলোর দিকে একবার তাকিয়ে নাদিয়াকে ছেড়ে দিল। সেদিনের সেই বখাটে ছেলেটা, যে ছেলেটা নাদিয়াকে ডিস্টার্ব করে, ওরা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা বাইক থেকে নেমে এসে ওদের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলো, ও তার মানে গ্রামের মধ্যে এসব করা হচ্ছে, এই জন্য এত প্রেম ভালোবাসা দুজনের মাঝে গ্রামের মধ্যে এসব চলছে। আমাদের গ্রামে নোংরামি নষ্টামি করা হচ্ছে। নাদিয়া, আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি, তুমি তাতে সাড়া দাওনি। আর শহর থেকে একটা ছেলে আসলো, একটু দেখতে হ্যান্ডসাম, তার সাথে লেগে পড়লে, তার ভালোবাসায় একদম জড়িয়ে গেলে। ফালতু কথা একদম বলবি না। তোর সাহস কি করে হয় আমাকে এইসব বাজে বাজে কথা বলার? আমি কিন্তু বিষয়টা আব্বুকে বলিনি, আর সেটাই কিন্তু তোর জন্য অনেক ভাগ্য। তুই বারবার আমাকে ডিস্টার্ব করিস। এসব যদি চাচু আর আব্বু জানতে পারে না, তাহলে এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে, বলে রাখলাম। ভোগ তো করতেই হবে, ভোগ করলে তো তোমাকে আমিই করব। ছেলেটা কিছু কথাটা বলে শেষ করতে পারল না। নাদিয়া ওকে থাপ্পড় মারার জন্য হাত ওঠানোর আগেই ঈশান সজোরে ওর মুখে ঘুষি মেরে দিল। সাথে সাথেই ছেলেটার নাক ফেটে গলগল করে রক্ত পড়তে আরম্ভ করলো। নাদিয়া পাশের দিকে তাকিয়ে ঈশানের চোখের দিকে তাকাতেই বুঝতে পারল ওই চোখে শুধু রাগের আগুন জ্বলছে আর তীব্র একটা ক্রোধ বয়ে যাচ্ছে। নাদিয়া কিছু বুঝে ওঠার আগেই ঈশান ছেলেটার তলপেট বরাবর একটা ঘুষি মেরে দিয়ে বলতে আরম্ভ করলো, তো সাহসী করে হলো নাদিয়ার সম্পর্কে বাজে কথা বলেন। সেদিন তোকে ছেড়ে দিয়েছি, সেটা তোর ভাগ্য। ওর সম্পর্কে কোনো বাজে কথা বললে তোর এমন অবস্থা করব যে এই মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারবি না। রাফিন নামে ছেলেটার নাক দিয়ে রক্ত পড়তে আরম্ভ করেছে। ওর সাথে আসা বাকি ছেলেগুলো এসে ঈশানের সামনে দাঁড়ালো। ছেলেগুলো ঈশানকে মারতে উদ্যত হবে, তখনই ঈশান আত্মরক্ষার জন্য ছেলেগুলোর সাথে মারপিট করতে লাগলো। নাদিয়া কিছুটা দূরে সরে দাঁড়ালো। এবার রাফিন নাদিয়ার সামনে দাঁড়িয়ে ওর একটা হাত ধরতে নিলে তখনই নাদিয়া ওকে একটা থাপ্পড় মারল। সাথে সাথে ঈশান ওদের দিকে তাকালো। ঈশান দেখলো রাফিন নাদিয়ার হাত ধরার চেষ্টা করেছে আর নাদিয়া ওকে আটকানোর চেষ্টা করছে। তখন ঈশান গিয়ে রাফিনকে আরও কয়েকটা চড় থাপ্পড় মারতেই এবার ওদের সাথেকার ছেলেগুলো ঈশানকে মারার জন্য এগিয়ে আসলো। এবার নাদিয়া খেয়াল করলো একটা ছেলে ঈশানকে মারার জন্য একটা লাঠি উঠিয়ে এনে তারপর যখনই ঈশানকে আঘাত করতে নিবে তখন নাদিয়া চিৎকার দিয়ে বলে উঠল, ঈশান! নাদিয়ার কথাতে ঈশান ওর দিকে ফিরতে নিলেই সাথে সাথে ছেলেটা লাঠির বাড়ি ওর মাথায় লাগলো। ঈশানের মাথাটা ফেটে তৎক্ষণাৎ গলগল করে রক্ত পড়তে আরম্ভ হলো। ঈশান মাথায় হাত দিয়েই এবার ছেলেটার দিকে তাকালো। তারপর আর কিছু না ভেবেই ছেলেটার মিডল পয়েন্টে একটা লাথি মারতেই ছেলেটা পড়ে গেল। আর বাদবাকিগুলোকে সহযোগী কয়েকটা লাঠি দিতেই ছেলেগুলো সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। আজকের মতো তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এই গ্রাম থেকে তুই যদি বেরিয়ে না যাস তাহলে তোর হাল আমি কি অবস্থা করব তুই সেটা নিজেও বুঝতে পারছিস না। এর মধ্যে এখান থেকে ভেগে যাবি, না হলে তোর অবস্থা আমি খারাপ করে ছাড়বো। নাদিয়া দৌড়ে ঈশানের কাছে আসলো। ঈশান কিছু বলার আগেই নাদিয়া ওকে ধরে ফেললো। আর এরই মাঝে ছেলেগুলো সেখান থেকে চলে গেল। অন্যদিকে নাদিয়া চিৎকার করে লোকজন ডাকতে আরম্ভ করলো, কিন্তু কেউই আসছিল না। তখন ঈশান পড়ে যেতে গেলে নাদিয়া ওর মাথাটা কোলের মধ্যে নিয়ে কান্নাকাটি জুড়ে দিয়ে বলতে আরম্ভ করলো, ঈশান, হ্যাঁ ঈশান, থাকো আমার দিকে। দেখো তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে সাবধান করতে গিয়ে আরো বিপদে ফেলে দিলাম। আমার দিকে তাকো প্লিজ, একটু কথা বলো। নাদিয়া কোনো লোকজন দেখতে না পেয়ে তাড়াহুড়ো করে ওর চাচু আর আব্বুর নাম্বারে কল করলো। আব্বু বিজি থাকায় চাচুকে কল করতেই চাচু ফোনটা রিসিভ করতেই নাদিয়া কান্নাকাটি করে সবটা বলল।
নাদিয়ার চাচু লোকজন নিয়ে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করতেই নাদিয়াকে দেখে কয়েকজন লোক ছুটে আসলো আর ধরাধরি করে হসপিটালে নিয়ে গেল। গ্রাম থেকে হসপিটালটা অনেকটা দূরে। ঈশানের মাথা থেকে অনেক রক্ত পড়তে আরম্ভ করেছে, তাই নাদিয়া নিজের ওড়নাটা দিয়ে ওর মাথাটা বেঁধে দিল। নাদিয়া বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু ঈশান কিছুতেই কথা বলছে না। ঈশান অনেক আগেই সেন্সলেস হয়ে গেছে। নাদিয়া ঈশানকে জড়িয়ে ধরে কাঁদছে। কিসের জন্য কাঁদছে নিজেও তা জানে না। আধা ঘন্টার মধ্যে নাদিয়া ঈশানকে নিয়ে হসপিটালে চলে আসলো। অন্যদিকে চাচু নাদিয়াকে ওই জায়গায় না পেয়ে কিছু লোকের মাধ্যমে জানতে পারলো নাদিয়া ঈশানকে নিয়ে হসপিটালে গেছে। উনিও সেদিকে গেল। এরই মাঝে নাদিয়ার আব্বু ওকে কল ব্যাক করতেই নাদিয়া কান্নাকাটি করলে তখন নাদিয়ার আব্বু বলল, কি হয়েছে, তুমি এতবার কল করেছো যে? আব্বু আব্বু রাফি নিশানকে খুব মেরেছে। তুমি প্লিজ এক্ষুনি হসপিটালে নিয়ে চলো। আমি আমি এখানে কাউকে পাচ্ছিলাম না, কি করব বুঝতে পারছিলাম না, তাই তোমাকেই কল করেছিলাম। চাচুকে কল করেছিলাম, চাচু আসেনি। আমি কি করব বুঝতে পারছি না। তুমি তুমি প্লিজ হসপিটালে আসো, ওর মাথা থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। নাদিয়া কান্নাকাটি করে কথাগুলো বলতেই ওর আব্বু বুঝতে পারলো ঘটনাটা কি হয়েছে। এরই মাঝে নাদিয়া ওর আম্মুকে বলেছিল কেউ বা কারা নাদিয়াকে প্রায়ই ডিস্টার্ব করে। সেখান থেকেই আব্বু বিষয়টা শুনে ফেলে। তারপর ওকে জিজ্ঞেস করতেও যখন নাদিয়া বিষয়টা বলেনি, নাদিয়ার আব্বু ভেবেছিল পরে ওর থেকে সবটা জেনে নেওয়া যাবে, কিন্তু ঘটনাটা এত তাড়াতাড়ি এত দূর গড়াবে সেটা উনি ভাবতে পারেননি। হসপিটালে আসতেই ঈশানকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তারপর ওর মাথায় পরিষ্কার করে ব্যান্ডেজ করতে লাগলো। ঈশানের শরীর থেকে রক্ত বেরিয়ে গেছে, ঈশানকে রক্ত দিতে হবে। এরই মাঝে চাচু তাড়াহুড়ো করে হসপিটালে ঢুকতেই নাদিয়া চাচুকে থেকে দৌড়ে গিয়ে চাচুকে জড়িয়ে ধরল। মামুনি, তুমি কাঁদছো কেন? আমাকে বলো কি হয়েছে। আর ঈশান ঠিক আছে তো? শুনলাম ওর সাথে নাকি কাদের সাথে ঝামেলা হয়েছে। আমাকে বলো কি হয়েছে। নাদিয়া এবার কান্নাকাটি করে সবটা বলল। সবটা শোনার পর চাচু নাদিয়াকে ছাড়িয়ে নিয়ে ডক্টরের সামনে গিয়ে দাঁড়ালো। এরই মাঝে অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে আসতেই চাচু গিয়ে ওনার সামনে দাঁড়ালো। কিছু বলতে যাবে তখনই নাদিয়ার আব্বু হসপিটালে ঢুকলো। আব্বু নাদিয়াকে ডাকতেই নাদিয়া আব্বুর দিকে তাকালো। আব্বু কিছুটা এগিয়ে আসতেই নাদিয়া দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরল। চেয়ারম্যান মেয়েকে শান্ত করতে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, কিছুই হয়নি মামুনি, সব ঠিক হয়ে যাবে। ঈশানের কিছু হবে না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। ওর কিছু হতেই দিব না। আব্বু ঈশান আমার সাথে কথা বলছে না, দেখো না, ওকে ওকে এত টাকাটাকি করলাম তারপরে ওঠে না। তুমি বলো ওকে কথা বলতে, দেখো ও শরীর থেকে কত রক্ত বের হয়ে গেছে। আমার আমার দুই হাত ভর্তি ঈশানের রক্ত লেগে আছে। আমার জন্যই আজকে ঈশানের এই অবস্থা। আমি যদি ওই ছেলেটার সাথে কথা না বলতাম তাহলে এমন কিচ্ছু হতো না। আব্বু ওরা এসেই আমাকে আগে ডিস্টার্ব করতে শুরু করেছিল। আজকে আমাকে বাজে বাজে কথা বলছিল। ঈশান সেসব শুনতে না পেরে ওকে আঘাত করে। ওরা সুযোগ পেয়ে পেছন থেকে ঈশানের মাথায় আঘাত করতে ঈশানের এই অবস্থা। আমি বলো না ঈশানের কিচ্ছু হবে না। চেয়ারম্যান মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো আর বলল, না মামুনি, ঈশানের কিচ্ছু হবে না, তুমি একটু শান্ত হও। ঈশানের কিছু হবে না, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। শুধু ছেলেটার শরীর থেকে রক্ত বেরিয়েছে, এরকম কিছু হয়নি যে ওর কিছু হয়ে যাবে। তুমি একটু শান্ত হও। নাদিয়া কেঁদেই চলেছে। এরই মাঝে ডক্টরের সাথে চেয়ারম্যান কথা বলে নিয়েছে। অন্যদিকে ঈশানের অবস্থা দেখে চেয়ারম্যান চারিদিকে রক্তের খোঁজ লাগিয়ে দিয়েছে। তারপর যখন রক্ত পাওয়া যাচ্ছিল না, তখন চেয়ারম্যানের ভাইয়ের মনে পড়ে এখানকার কারো রক্তের সাথে ঈশানের রক্তের গ্রুপটা ম্যাচ করে কিনা জানা দরকার। ডক্টরকে জিজ্ঞেস করতেই ডক্টর রক্তের গ্রুপটা বলল। তখন চেয়ারম্যানের ভাই বলল ওনার রক্তের গ্রুপটা ম্যাচ করে। নাদিয়ার চাচু চলে গেল রক্ত দিতে। ঈশানকে 2 ব্যাগ রক্ত দেওয়া হলো। চেয়ারম্যানের ভাইয়ের রক্ত দেওয়া শেষ হতেই উনি বেরিয়ে আসলেন। ঈশানকে কেবিনে শিফট করা হলো। এক হাতে স্যালাইন আর এক হাতে রক্ত দেওয়া হয়েছে। মাথায় বিশাল বড় এক ব্যান্ডেজ। কেবিনের বাইরে থেকে ঈশানকে গ্লাসের ভিতর দিয়ে দেখে নাদিয়া বুকটা কেঁপে উঠল তার। আর নাদিয়া সেখানেই বসে পড়ে। নিজে নিজেই বলতে আরম্ভ করলো,
সব সব আমার জন্য হয়েছে। ঈশান, তুমি তুমি আমার সাথে একটু কথা বলো না প্লিজ। আমার প্রচুর কষ্ট হচ্ছে, তুমি তুমি কেন বুঝতে চাইছো না? আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারছি না। যে যে ছেলেটা সব সময় আমার আমার সাথে কথা বলে, সে আজ কেমন চুপচাপ শুয়ে আছে। আমি কি করে সহ্য করব? তুমি প্লিজ একটু ওঠো, আমার সাথে একবার কথা বলো। নাদিয়া কান্নাকাটি করেই চলেছে। এরই মাঝে সাদিয়ার আম্মু, দাদি আর ওর ছোট ভাই হসপিটালে চলে এসেছে। নাদিয়াকে এই অবস্থায় কান্নাকাটি করতে দেখে ওর আম্মু তাড়াহুড়ো করে গিয়ে ওর পাশে বসতেই নাদিয়া ওর আম্মুকে দেখে কান্না করতে লাগলো। দেখেছ আম্মু, আমার জন্য আজকে আজকে এই অবস্থা হলো। তোমরা কি একটু বলো না আমার সাথে কথা বলতে? এমনিতেই ও আমার সাথে কথা বলছে না, তার উপরে কি কি সব লাগিয়ে রেখেছে ওরাতে। ডক্টর বলছে 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফেরেন নাকি এইসব কোমায় চলে যেতে পারে। মাথায় আঘাতটা কত জোরে লেগেছে বলো তো, যার জন্য এরকম হলো। আজকে যদি আমি ওকে নিয়ে না বেরোতাম তাহলে আমারটা হতো না। নাদিয়ার কান্নাকাটি আর এরকম কঠিন ভাষায় কথা বলা কথাগুলো অন্য কেউ না বুঝলেও নাদিয়ার আম্মু বুঝতে পারল। আম্মু কিছুক্ষণ চুপ রইল। নাদিয়া কেঁদেই চলেছে। আম্মু কথা বলছে না দেখে নাদিয়া বলতে লাগলো, তোমরা কেউ কথা বলছো না কেন? কেউ কিছু বলছো না? তার মানে ঈশান সুস্থ হবে না, তাই তো? তোমরা এসব বোঝাতে চাচ্ছ? ঈশান আমার সাথে কথা না বলা পর্যন্ত আমার কিন্তু কিছুই ভালো লাগছে না। আম্মু, তুমি ওকে উঠতে বলো না, ও শুয়ে আছে, ওকে একটাবার আমার সাথে একটু কথা বলতে বলো। আমি কি করবো নিজেও জানি না, ওকে একটু কথা বলতে বলো। নাদিয়ার এরকম বাচ্চা সুলভ কথা শুনে আম্মু ওকে 2 হাতে জড়িয়ে ধরল। মাথাটা বুকের সাথে চেপে ধরতেই নাদিয়া ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। এরই মাঝে চেয়ারম্যান অর্থাৎ নাদিয়ার আব্বু বুঝতে পারলো যে ঈশানের এই অবস্থা, ওর আম্মুকে খবরটা জানানো উচিত। তাই ঈশানের ফোনটা নিয়ে ওর আম্মুর নাম্বারে কল করলো। ঈশানের আম্মুকে কয়েকবার কল করতেই যখন ভদ্রমহিলা রিসিভ করলেন, তখন চেয়ারম্যান বিষয়টা বললে ওর আম্মু অফিসেই অস্থির হয়ে পড়েছিল। অফিসের লোকজন ওনাকে কিছুক্ষণ স্বাভাবিক করার চেষ্টা করে। কিছুটা সুস্থ হতেই ঈশানের আম্মু ওদের এক দুঃসম্পর্কের মামাকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হয়তোবা কাল সকালের মধ্যেই ঈশানের আম্মু এখানে চলে আসবে। সন্ধ্যা হয়ে গেছে। নাদিয়া এখনও কেঁদেই চলেছে। নাদিয়ার এই কাঁদার কারণটা কেউ না বুঝতে পারলেও ওর আম্মু আর আব্বু ঠিকই বুঝে গেছে। নাদিয়া হয়তো ঈশানকে পছন্দ করে, আর এতদিনে হয়তো বা ওদের মাঝে সম্পর্কের মতো কিছু একটা তৈরিও হয়ে গেছে। নাদিয়ার কথাতে তা স্পষ্ট। নাদিয়া এরকম কান্না দেখে আম্মুর মনে হলো বিষয়টা এবার অন্তত জিজ্ঞেস করা দরকার। আম্মু সেই থেকে ওকে জড়িয়ে ধরে রেখেছে, আর নাদিয়া আম্মুর কোমর জড়িয়ে ধরে রেখে কেঁদেই চলেছে। এবার নাদিয়ার আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, ঠিক আছে মামনি, আমি ওকে বলে দেব ও যেন তোমার সাথে কথা বলে। ঈশান তো এখন ঘুমাচ্ছে, দেখো ওর ঘুম ভাঙলে কিংবা কি জ্ঞান ফিরলেই ও তোমার সাথে কথা বলবে। ডক্টর বলল তো ও বিপদমুক্ত। দেখো ছেলেটার উপর দিয়ে এত বড় একটা ধকল গেছে, এত বড় একটা আঘাত পেয়েছে, যার জন্য জ্ঞান ফিরতে একটু সময় লাগছে, কিন্তু জ্ঞান ফিরলে ও ঠিকই তোমার সাথে কথা বলবে। এবার তুমি অন্তত তো কান্নাকাটি থামাও। এভাবে কান্নাকাটি করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি শান্ত হতে পারছি না। আমি কি করে শান্ত থাকবো বলো? আমার জন্য আজকে এরকম একটা অবস্থা হয়েছে, আমি কিছুতেই শান্ত হতে পারছি না। তোমাকে যে শান্ত হতেই হবে মামনি। তুমি যদি সুস্থ না থাকো তাহলে ওকে সুস্থ রাখবে কি করে বলো? সুস্থ থেকেই ও সেবাটা করতে হবে, তাই না? নাদিয়া অবাক হয়ে গেল। কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তারপর ওর আম্মুকে ছেড়ে দিয়ে মুখের দিকে তাকাতেই আম্মু একটু হাসার চেষ্টা করলো। নাদিয়া অবাক চোখে আম্মুর দিকে তাকিয়ে আছে। তখন আম্মু বলতে আরম্ভ করলো, আমি খুব ভালো করেই জানি তুমি ঈশানকে ভালোবাসো। তোমার এই বাচ্চা সুলভ কথা, এই অস্থিরতায়
আমাকে বলে দিয়েছি তুমি ছেলেটাকে কতটা ভালোবাসো। এতদিনে হয়তোবা দুজনের মাঝে সম্পর্কটাও হয়ে গেছে। তুমি বলতে পেরেছো কি না আমি জানি না, তবে তোমার কথাতেই এটুকুই স্পষ্ট যে তুমি ওকে প্রচুর পরিমাণে ভালোবাসো। আম্মুর কথাতে নাদিয়া মাথা নিচু করে ফেলল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কিছুটা লজ্জা, কিছুটা সংকোচ আর হাজার খানিক চিন্তা আর ভয়ে এসে ভিড় করেছে নাদিয়ার চেহারাতে। নাদিয়া চুপ করে আছে দেখে আম্মু ওর চোখের পানি মুছে দিয়ে আবারও ওকে জড়িয়ে ধরতেই নাদিয়া আম্মুকে জড়িয়ে ধরে ফুপাতে লাগলো। একটা সময় নাদিয়ার মনে হতে লাগলো সত্যি সত্যি ও ঈশানকে ভালোবাসে, না হলে এত কষ্ট হবার তো কথা নয়। ঈশানের যদি কিছু একটা হয়ে যায় তাহলে ও সত্যিই পাগল হয়ে যাবে। কথাগুলো ভেবেই নাদিয়ার বুকের ভিতরটা দুমড়ে যাচ্ছে। কিছুক্ষণ যাবৎ নাদিয়া কান্নাকাটি করতে করতে একটা সময় নিজেই সেন্সলেস হয়ে গেল। নাদিয়াকেও ঈশানের পাশে একটা কেবিনে শিফট করা হলো। ডক্টর এসে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেল, বলল সকালের আগে আর ঘুম ভাঙবে না। পরদিন সকাল 10টার দিকে ঈশানের আম্মু আর মামা হসপিটালে আসলো। ঈশানের কথা জিজ্ঞেস করতেই চেয়ারম্যান গিয়ে বলতে আরম্ভ করলো, আমি আপনাকে কল করেছিলাম, আপনি হয়তো বা ঈশানের আম্মু। আমার ছেলে এখন কোথায়? ও ঠিক আছে তো? ও ঠিক হয়ে যাবে তো? ঈশানের এখনো জ্ঞান ফেরেনি, তবে ডক্টর বলেছে ও ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বা জ্ঞান ফিরে আসবে। আমার ছেলে কোথায়? আমি আমার ছেলের কাছে যাব, আমি ওর সাথে দেখা করব। এবার ঈশানের মামা বলতে লাগলো, আপু শান্ত হও, দেখো ঈশান ঠিক আছে, শুক্রিয়া আদায় করো আল্লাহর কাছে। ডক্টর বলেছে তো ওর জ্ঞান ফিরে আসবে, টেনশন করো না। সামান্য মাথায় আঘাত পেয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে তাড়াতাড়ি তোমার ছেলের জ্ঞান ফিরে আসবে। ঈশানের আম্মু বারবার ওর কথা জিজ্ঞেস করতে নাদিয়ার আম্মু এসে ঈশানের আম্মুকে ঈশানের কেবিনের সামনে নিয়ে আসলো। ঈশানের হাতে এখনো স্যালাইন চলছে। আম্মু ঈশানের এই অবস্থা দেখেই কেঁদে ফেললো। তখন নাদিয়ার আম্মু বলল, ভাবি কান্নাকাটি করবেন না, সব ঠিক হয়ে যাবে। আসলে কি থেকে কি গেল বুঝতেই পারলাম না। এত ভালো একটা ছেলের সাথে ওরা কি করে এরকমটা করতে পারলো সেটা আমি বুঝতে পারলাম না। হঠাৎ করেই কাল এরকম একটা ঘটনা ঘটলো। ওই ছেলেটা প্রায় আমাদের মেয়েকে ডিস্টার্ব করে, আর ঈশান কাল ওর সাথে ছিল, আর তখনই এরকম কিছু হয়ে গেল। আপনি টেনশন করবেন না, ওর চাচ্চু বেরিয়ে পড়েছে, ওরা ছেলেটাকে ধরে নেবে। ঈশানের আম্মুর কান্নাকাটি দেখে চেয়ারম্যান এসেও বেশ কিছুক্ষণ কথা বলল। এক পর্যায়ে আম্মু বলতে আরম্ভ করলো, আমি বারবার ওকে বলেছিলাম এত কিছুর দরকার নেই, ছোটখাটো একটা জব করলেই আমাদের জীবনটা কেটে যাবে। বেশি লেখাপড়া করতে গিয়েই এখন আমার ছেলেটাকে এই অবস্থাতে পড়তে হলো। ওকে আমি গ্রামে আসতে দিতে চাইছিলাম না, ওর আব্বুকেও এভাবে মানুষের হাতে হয়েছিল, আর আজকে আমার ছেলেটাকে এভাবে হসপিটালের বেডে শুয়ে থাকতে হচ্ছে। ভাবি আপনি অযথাই এইসব কথা বলছেন। দেখুন হায়াত মৌত আল্লাহর হাতে, ও ঠিক আছে, তাছাড়া উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করুন। এর থেকেও তো বেশি কিছু হতে পারতো। আমি কথা দিচ্ছি, আমি এই গ্রামের চেয়ারম্যান, আমি যথাসম্ভব চেষ্টা করবো ওদের সর্বাত্মক শাস্তি দেওয়ার। ওরা কি করে আমার মেয়ের দিকে হাত বাড়ায়, আমার বাসায় আসা মেহমানের গায়ে কি করে হাত দিয়েছে আমিও দেখে ছাড়ব। আম্মুর চেয়ারম্যানের কথাতে মনে পড়ে গেল ঈশান বলেছিল ও একটা বাড়িতে 1 মাস যাবৎ আছে, আর সেই লোকটাকে ও সাহায্য করেছিল। এবার বুঝতে পারলেন এই সেই চেয়ারম্যান যাকে ও সাহায্য করেছিল। লোকটা বেশ ভালো বলেই মনে হচ্ছে। আম্মু কিছুক্ষণ চুপ করে রইল। এরই মাঝে চেয়ারম্যান ওনার ভাইকে ফোন করে বলতে লাগলো, তোদের এত সময় লাগে কি জন্য? ওই শয়তানটাকে ধরতে এত সময় লাগার তো কথা না। তোদের আমি বলেছি না যে কয়েক ঘন্টা সময় দিলাম, তার মধ্যে ওকে আমি আগে হসপিটালের বেরি দেখতে চাই, তারপর যেন ওকে পুলিশ দেওয়া হয়। ও কি করে সোজা হাত পায়ে দাঁড়িয়ে থাকে আমিও সেটা দেখতে চাই। ভাইজান আপনি টেনশন করবেন না তো, আমরা ওকেই পেলাম বলে। খবর পেয়েছি ও কোথায় একটা গা ঢাকা দিয়ে আছে। আমরা এখন সেই গ্রামের দিকে যাচ্ছি, ওকে ধরে ফেলবো, আপনি টেনশন করবেন না। আর ধরে ইচ্ছা মতো আগে ধলাই করব, তারপর যা হবার হবে। হ্যাঁ সেটাই কর।
এরই মাঝে নাদিয়ার কান্নাকাটির শব্দ পাওয়া গেল। নাদিয়া ঘুম থেকে উঠে গেছে। তাড়াহুড়ো করে নাদিয়ার আম্মু পাশে থাকা কেবিনের দিকে চলে গেল। চেয়ারম্যানও সেদিকে যেতেই কৌতূহলবশত ঈশানের আম্মু আর মামাও সেদিকে গেল। তারপর কেবিনের সামনে দাঁড়াতেই খেয়াল করলো ফুটফুটে আর অসম্ভব রকমের সুন্দরী একটা মেয়ে হসপিটালের বেডে বসে কান্নাকাটি করে শুধু একটা কথাই বলে চলেছে, আম্মু, আমি ঈশানের কাছে যাব, আমাকে ওর কাছে যেতে দাও। ওর এখনো জ্ঞান ফেরেনি, তাই না? তোমরা কথা বলছো না, আমি তাতেই বুঝতে পেরেছি ওর জ্ঞান ফেরেনি। আম্মু, ওর কিছু হলে না আমি ঠিক থাকতে পারবো না। আমার 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 বুকের ভিতরে প্রচন্ড পরিমাণের কষ্ট হচ্ছে। তুমি তুমি ওকে ওকে বলো না একটু উঠে আসতে। ওই রকম করে কেন শুয়ে আছে? আমাকে ওর কাছে যেতে দাও। আমি আমি কতক্ষণ ওর কাছে না যে থাকবো বলো তো? আমি ওর কাছে যাব, আমি ওর কাছে যাব, ততক্ষণ ঈশান কারোর সাথে কথা বলবে না, বুঝছো? আমি 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 আমার প্রচুর পরিমাণে খারাপ লাগছে। তুমি কেন বলতে চাইছো না? আমি ওকে ছাড়া থাকতে পারছি না। ঈশানের আম্মুর আর বুঝতে বাকি রইল না যে এই মেয়েটা হয়তো বা ঈশানকে ভালোবাসে। আর ঈশানও ওর আম্মুকে কিছুটা বলেছিল মেয়েটার সম্পর্কে। মেয়েটার কথাতে আন্দাজে যতটুকু উনি বুঝলেন, যতটা সুন্দরী এখন সামনে থেকে দেখে মনে হচ্ছে 1000 গুণ বেশি সুন্দরী। ঈশান এই মায়াতে হয়তো বা পড়ে গেছে। আম্মুকে কিছুটা বলেছিল, কিন্তু ওদের বাসায় থেকে নাদিয়াকে ভালোবাসার কথাটা বলা ঈশান পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। নাদিয়ার পাগলামি করছে। এরই মাঝে একজন নার্স এসে ওদের কেবিনে ঢুকলো, বলতে লাগলো, ম্যাডাম, আপনারা কান্নাকাটি করবেন না, আপনার বয়ফ্রেন্ডের জ্ঞান ফিরেছে। বয়ফ্রেন্ড কথাটা শোনার সাথে সাথেই নাদিয়া চুপচাপ কিছুক্ষণ নার্সের দিকে তাকিয়ে রইল। নাদিয়ার শুকনো একটা ঢোক গিলল। সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে। নাদিয়ার মনে হলো নার্স বলল ঈশানের জ্ঞান ফিরে এসেছে। তখনই ও বলতে আরম্ভ করলো, আমি ওর সাথে দেখা করবো। ঈশানের আম্মু নার্সের থেকে খবর পেয়ে ওর কেবিনে এসে কথা বলতে আরম্ভ করেছে। ঈশানকে আধশোয়া করে বসিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে নাদিয়া পাগলামি আর জোড়াজুড়িতে ওরা নাদিয়াকে নিয়ে ঈশানের কেবিনের সামনে নিয়ে আসলো। নাদিয়া গ্লাসের বাইরের দিকে দেখছে। ঈশান স্বাভাবিকভাবেই আম্মুর সাথে কথা বলছে। ঈশানকে কথা বলতে দেখে নাদিয়ার চোখ জোড়া বন্ধ করে নিতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নাদিয়ার আম্মু ওকে ধরে বলতে আরম্ভ করলো, নাও, এবার শান্তি হয়েছে? দেখো, তোমার ঈশান ঠিক আছে। বারবার বলছি তো ও সুস্থ হয়ে যাবে, তারপরও কান্নাকাটি করছো। এবার অন্তত তো একটু শান্ত হও, আমার কথা শোনো। চলো বেডে গিয়ে শোবে। কালকে থেকে কিছুই খাওয়া হয়নি, শরীরটা দুর্বল। আবার অসুস্থ হয়ে পড়লে কি করে হবে বলো তো? নাদিয়া নাক টেনে টেনে বলতে লাগলো, না না, আমি আগে ওর সাথে দেখা করবো, তারপরে অন্য কোথাও যাব। এরই মাঝে ঈশানের আম্মু আর মামা কথা বলা শেষ করে বেরিয়ে আসলো আর সবাইকে সুযোগ করে দিল। চেয়ারম্যানের উদ্দেশ্যে বলতে আরম্ভ করলেন, ভাইজান, ঈশান আপনাদের সাথে কথা বলতে চাইছে, আপনারা চাইলে ভেতরে যেতে পারেন। চেয়ারম্যান সহ ওর পরিবারের সবাই ভিতরে ঢুকে গেলেও নাদিয়ার আম্মু আর নাদিয়া সেখানেই রয়ে গেল। ঈশানের আম্মু এসে নাদিয়ার পাশে বসে ওর মুখের এক পাশে হাত রাখলো। নাদিয়ার আম্মুকে উদ্দেশ্য করে ঈশানের আম্মু বলল, ভাবি, আপনিও দেখা করে আসুন, আমি আপনার মেয়ের কাছে আছি। নাদিয়া পরে একা গিয়ে কথা বলে আসবে। নাদিয়ার আম্মু কিছু একটা ভেবে একটু হাসার চেষ্টা করে চলে গেল। আম্মু নাদিয়ার পাশে বসে ওর মুখের পাশে হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটা অসম্ভব রকমের মায়াবী। এরকম একটা মেয়ে যদি ওনার ঘরের বউ হতো, কথাগুলো ভেবে এবার উনি আর ওনার ইচ্ছেটাকে ধরে রাখতে পারলেন না। এবার নাদিয়া চোখের পানি মুছে দিয়ে বলতে আরম্ভ করলো, খুব বেশি ভালোবাসো আমার ছেলেকে। নাদিয়া যখনই বুঝতে পারলো ঈশানের আম্মু কি বোঝাতে চাইছে, তখনই ও লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। আম্মু নাদিয়ার থুতনি ধরে উঁচু করে একটু হাসার চেষ্টা করে বলল, আর কান্নাকাটি করতে হবে না, আমি ওর আম্মু হয়ে কান্নাকাটি করছি না। তুমি এত কান্নাকাটি করছো কেন? হয়েছে, এবার কান্না থামাও।
সবার কথা বলা হয়ে গেলে তারপর না হয় কথা বলবে, বলো। নাদিয়া মাথা নিচু করে আছে দেখে আম্মুকে আলতো হাতে জড়িয়ে ধরলো। তখন নাদিয়া বলল, আমার জন্য এরকম হয়েছে আন্টি, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমার আমার জন্য আপনার ছেলের এই অবস্থা, আমি সত্যি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। যদি জানতাম যে এমন কিছু হবে তাহলে কখনোই আজকে ঈশানকে নিয়ে বেরোতাম না। ভাগলে মেয়ে, কেউ কি কখনো ইচ্ছে করে এরকমটা করে নাকি? আর তুমি ওর ফ্রেন্ড, ওর কোনো ক্ষতি হোক তুমি কখনোই চাইবে না। ও তো তোমার সাথেই ছিল, তাই বলে তুমি ওর এরকম বিপদের কারণ নয়। অন্য কেউ থাকতে পারতো, তাই শুধু শুধু নিজেকে দোষারোপ করতে হবে না। এখন কান্না থামাও। ঈশান তোমার কথা জিজ্ঞেস করছিল, বারবার বলছিল তুমি ঠিক আছো কিনা। ঈশান নাদিয়ার কথা জিজ্ঞেস করেছিল। এটা শুনতেই নাদিয়ার বুকের ভিতরটা ধক করে উঠল। ও চুপ করে রইল। একটু পর নাদিয়ার আব্বু ভিতরে এসে বসতেই ঈশান বলতে আরম্ভ করলো, আঙ্কেল, নাদিয়া ঠিক আছে তো? ওকে দেখছি না যে, ওর কোনো ক্ষতি হয়নি তো? চেয়ারম্যান একটু হাসলো, তারপর ঈশানের হাতের উপর হাত রেখে বলতে লাগলো, এরকম একটা ছেলে আমার মেয়ের পাশে ছায়া হয়ে থাকতে কি করে কেউ আমার মেয়ের ক্ষতি করবে শুনি? তুমি তো আমার পুরো ফ্যামিলিটাকে আগলে রেখেছ, তাহলে আমার মেয়ের কি করে ক্ষতি হতে পারে? আমার মেয়ে যে ছেলেটাকে এত ভালোবাসে সে কি করে আমার মেয়েটার ক্ষতি হতে দিবে? ছেলেটাকে ভালোবাসে। অর্থাৎ ঈশানের কথা বোঝাতেই যখনই ঈশান উঠে বসলো তখন ঈশান অবাক চোখে কিছুক্ষণ নাদিয়ার আব্বুর দিকে তাকিয়ে রইল। এবার উনি বলতে লাগলো, তুমি জানো কালকে থেকে আমার মেয়েটা কতটা কান্নাকাটি করছে? এত কান্নাকাটির পরেও যদি আমরা বুঝতে না পারি নাদিয়া তোমাকে ভালোবাসে, তাহলে কেমন বাবা মা হলাম? মেয়েটাকে পুরো একটা রাত হসপিটালের বেডে শুয়ে থাকতে হয়েছে। এবার তো অন্তত সুস্থ হয়ে ওঠো, তোমাদের বিয়েটা দিয়ে। বিয়ের কথা শুনে ঈশান লজ্জাতে পড়ে গেল। ও মাথা নিচু করে নিতেই নাদিয়ার আম্মু বলতে আরম্ভ করলো, আমি তোমাদের আগেই বলেছিলাম এমন ছেলে কি হাতছাড়া করতে নেই। তার উপর ওরা যখন দুজন দুজনকে পছন্দ করে তাহলে আর দেরি কিসের? তুমি চলো বাইরে গিয়ে আমরা ওদের দুজনকে কথা বলার সুযোগ দেই। আমরা ঈশানের আম্মুর সাথে কথা বলি। ঈশান এখন মোটামুটি সুস্থ, তাহলে পাকা কথাটা সেরে ফেলি। তোমরা যে ভালো বোঝো করো। ছেলে মেয়ে যখন এত দূরে এগিয়ে গেছে তাহলে আমার আর কোনো আপত্তি নেই। এমন সোনার টুকরো জামাই আমি হাতছাড়া করতেও চাইছি না। ঈশান যদি রাজি না থাকে তাহলে আমি ওকে জোর করব না। না মানে আসলে আঙ্কেল, আমি তো কিছু বলতে পারছি না। আম্মু যদি রাজি থাকে তাহলে। তার মানে তুমিও রাজি, তাই তো? ঠিক আছে, আমি নাদিয়াকে পাঠাচ্ছি, তোমার আম্মুর সাথে কথা বলে নিচ্ছে। সবাই বাইরে আসলো। নাদিয়াকে ওর আব্বু গিয়ে বলল ভিতরে যাওয়ার জন্য। নাদিয়া কিছুক্ষণ চুপ করে থাকতেই তখন নাদিয়ার আব্বু আবার ওকে ভিতরে যাওয়ার কথাটা বলতেই নাদিয়া গুটি গুটি পায়ে হেঁটে এসে তারপর কেবিনের দরজাটা লাগিয়ে দিল। ঈশান নাদিয়ার দিকে একবার তাকালো, খেয়াল করলো মেয়েটার পুরো চেহারাটা লাল হয়ে আছে। সাদা ফর্সা মুখটা কেমন একদম টমেটোর মতো রং ধারণ করেছে। কালকে থেকে নাকি মেয়েটা কান্না করছে। কথাগুলো ভাবতেই বুকের ভিতরটা কেমন ধুক করে উঠল। নাদিয়া এসে ঈশানের পাশে বসতেই ঈশান নাদিয়ার হাত ধরে ওকে বসিয়ে দিল। আর ঈশান বলতে লাগলো, এই মেয়ে, কাছে কেন? দেখেছো আমি ঠিক হয়ে গেছি, তারপরও কান্নাকাটির কি আছে? নাদিয়া নাক টেনে টেনে কিছু বলতে নিলে ঈশান নিজ হাতে দু চোখের পানি মুছে দিয়ে ওর দিকে কিছুটা ঘুরে বসে তারপর বলল, আমি ঠিক আছে তো, এত কান্না করার কি আছে? তাছাড়া তুমি বা কান্না করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার জন্যই তো এত কিছু হলো। আমি যদি কালকে জোর করে তোমাকে না নিয়ে যেতাম তাহলে কিরকমটা হতো বলো? ও ও তুমি শুধু কান্না করছো আমার সাথে এমন কিছু হলে বলে। আমি তো ভাবলাম সবাই ঠিকই বলেছিল। নাদিয়া ঈশানের দিকে তাকাতেই ও বলল, কি বলছিল সবাই? বলেছিল চেয়ারম্যানের মেয়ে নাকি আমাকে ভালোবাসে। হসপিটালে আসার আগে থেকে শুরু করে নিয়ে কালকে সন্ধ্যা অবধি কান্নাকাটি করেছে।
রাতে জ্ঞান হারিয়ে যেতেই তাকে সুস্থ রাখতে জোর করে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেখি সবটা উল্টো। আমি আরো ভাবলাম ম্যাডাম আমাকে কিনা ভালোবাসে, তাকে বিয়ে করে নেব, কিন্তু ম্যাডাম তো আমাকে ভালোই বাসে না। আমার এরকম অবস্থার জন্য উনি কান্নাকাটি করেছে। ঠিক আছে, তাহলে আমি আর কি বলবো। নাদিয়া এবার ফুপিয়ে উঠল। নাদিয়া কোনো কথা বলছে না। ঈশান বুঝতে পারলো এমন করে ওর মুখ থেকে ভালোবাসার কথাটা বের করা যাবে না। তাই ঈশান নাদিয়াকে এক হাতে জড়িয়ে ধরতেই নাদিয়া এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ থেকে বোঝার চেষ্টা করলো ঈশান ওর কতটা কাছে। ঈশান বুকের ধুকপুকানিটা নাদিয়ার কানে যাচ্ছে। এবার নাদিয়া আবেগটাকে কন্ট্রোল করতে পারলো না। ঈশানের বুকেই মুখ দিল, জাপটে জড়িয়ে ধরলো ছেলেটাকে। পাগলের মতো কান্না জুড়ে দিল, বলতে লাগলো, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমাকে। এত কাছে থাকার পরেও কি তুমি বুঝতে পারোনি আমি তোমাকে কতটা চাই? তুমি জানো না, মেয়েরা আগে কখনো বলতে পারে না, ভালোবাসার কথা ছেলেদেরকে বলতে হয়। সেটা জানে, কিন্তু চেয়ারম্যানের মেয়েকে এসব কথা বলার অপরাধে যদি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দিত, তখন কি করে থাকতাম আমি? একই বাসায় থেকে তোমাকে প্রত্যেকদিন একবার হলেও দেখতে পাই, তাতে আমার রাতের ঘুম হতো, কিন্তু তোমায় রেখে চলে গেলে আমি রাতে ঘুমাতে পারতাম নাকি পাগলি? তার মানে তুমি তুমি আমাকে আগে থেকে নয়, যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকেই ভালো লাগে। চেয়ারম্যানের মেয়ে বলে বলতে পারিনি, তোমার সাথে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আমাকে ভুল বোঝো, কিন্তু তোমার আব্বু আম্মু যে আগে থেকে আমাদের বিয়ের কথা বলছিল, আর তোমার আমাকে এত বেশি জামাই হিসেবে পছন্দ, সেটা তো ভাবতেই পারিনি। শেষে কিনা একটা সিনিয়র মেয়েরই প্রেমে পড়ে গেলাম, যে কিনা আমাকে এত ভালোবাসে। নাদিয়া লজ্জা পেল। ওভাবেই ঈশানকে জড়িয়ে ধরে রাখলো। আর কিছু বলতে যাবে এর আগেই সবাই মিলে কেবিনে ঢুকলো। সবার উপস্থিতি টের পেয়ে নাদিয়া তাড়াহুড়ো করে ঈশানকে ছেড়ে দিতেই এবার ঈশানও বেশ খানিকটা লজ্জা পেয়ে গেল। নাদিয়া ঈশানের থেকে দূরে সরে বসতে নিলে তখন নাদিয়ার আব্বু বলল, মামুন, এই দূরে সরার আর কোনো সম্ভাবনা নেই। এখন দুজনেই খুব কাছাকাছি চলে আসবে, আর দুজনে একসাথেই থাকতে পারবে। খুব শীঘ্রই তোমাদের বিয়েটা দেওয়া হবে। ঈশান সুস্থ হোক, ও যা যা বলেছে এই গ্রামে সবই হবে। আমার মেয়ের জামাইকে কী করে এখানে রেখে দিতে হয় আমিও সেটা খুব ভালো করেই জানি। আমার মেয়েকেও আমি আমার কাছাড়া করছি না। ঈশান আর নাদিয়া অবাক চোখে ওদের দিকে তাকিয়ে রইল। তখন ঈশানের আম্মু বলল, আব্বু, এটাই আমাদের গ্রাম। আমরাও এক সময় এই গ্রাম থেকে শহরে গিয়েছিলাম। এখান থেকেই তোমার আব্বুকে আমাদের হারাতে হয়েছিল। তাই তোমাকে আমি এখানে আসতে দিতে চাইছিলাম না। তাতে তুমি এই গ্রাম সম্পর্কে কিছু জানো, কারণ এখানে সবাই এত ভালো নয়। নাদিয়ার পরিবারটা যেমন ভালো, ওই ছেলেটার মতো অনেক খারাপ লোক এখানে আছে। আমি এখানে আসতে দিতে চাইছিলাম না। এখানে কিছু লোকের সাথে তোমার আব্বুর শত্রুতা ছিল, সেজন্য তাকে আমাদের হারাতে হয়েছিল। ভাবি, আর ভয় পাবেন না তো, ছেলেটা ধরা পড়েছে। ওর বাসার লোকজনও পালিয়ে গেছে। গ্রামের লোক একজোট হয়ে ওদের মারার জন্য গিয়েছিল, কিন্তু ওদের আর খুঁজে পায়নি। মনে হয় না আর কয়েক বছরের মধ্যে ওরা এই গ্রামে আসবে, আর যদি আসেও তার ব্যবস্থা আমি নিব। আপনারা গ্রামে চলে আসুন, আমরা সবাই একসাথে থাকি। আমার মেয়েটাকেও আমি দূরে যেতে দিতে চাই না। একমাত্র মেয়ে, তাই দূরে গেলে খারাপ লাগবে। আপনার ছেলেকে আমার মেয়ে ভালোবাসে, জামাই হিসেবে এর থেকে ভালো ছেলে আমি আর পাবো না। নাদিয়া লজ্জা পেয়ে কেবিন থেকে বেরিয়ে যেতে নিলে নাদিয়ার আম্মু ওর হাত ধরে আটকে দিল আর সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাইকে বললাম মেয়েকে জামাইয়ের কাছে থাকতে দাও। মেয়েটা কান্নাকাটি করে আসছে, ওরা একটু সময় কাটায়। দুজনে বুঝতেও পারেনি দুজন দুজনকে কতটা ভালোবাসে। আজকে সেটা প্রকাশ করলো। ওরা না হয় ওদের মতো করে একটু থাকুক। ঈশান সুস্থ হয়ে গেলে ওদের বিয়ে দেয়া যাবে। মামনি, তুমি থাকো, সবাই বাইরে চলো। এবার সবাই বাইরে চলে গেল। নাদিয়া কেবিনের দরজাটা লাগিয়ে দিয়ে পর্দাটা টেনে দিল, যেন বাইরে থেকে কিছু দেখা না যায়। ঈশান অবাক হয়ে গেল।
কি হয়েছে? তুমি আবার এইসব করছো কেন? যেন বাইরে থেকে কেউ দেখতে না পারে। কথা তো শুনতে পাবে না, কিন্তু তোমার আমার মাঝে যদি কিছু হয় সেটা ওরা ঠিকই দেখতে পাবে। মানে? ঈশান নাদিয়ার কথাতে উঠে বসলো। নাদিয়া এসে এবার বেডের উপর উঠে গেল। মেয়েটা গিয়ে ঈশানের কোলের উপর বসে পড়ল। ঈশান নাদিয়া মুখোমুখি বসে ওর গলাটা জড়িয়ে ধরল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই নাদিয়া ঈশানের গালে চুপ করে একটা চুমু খেয়ে নিল। সাথে সাথে ঈশান চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকাতেই নাদিয়া কিছুটা লজ্জা পেয়ে গেল। তখন ঈশান বলতে লাগলো, দেখেছো কাণ্ড? চেয়ারম্যানের মেয়ে এতটা রোমান্টিক সেটা তো জানতাম না। একদম চেয়ারম্যানের মেয়ে বলবে না, আমার কান পচে গেছে এই কথা শুনতে শুনতে। আর কখনো যেন না শুনি চেয়ারম্যানের মেয়ে বলে ডেকেছো। তাহলে কি বলে ডাকবো শুনি? বউ বলে ডাকবে, তোমার হবু বউ আমি। এখন থেকে বউ বলার অভ্যাস করো। বউ হয়ে গেলে তো জামাইয়ের অনেক দায়িত্ব থাকে, তাহলে দায়িত্বটা কি কিছুটা পালন করে ফেলি, কি বলো? মানে? নাদিয়া আগের মতোই ঈশানের গলাটা জড়িয়ে ধরে রেখেছে। ঈশানও মেয়েটার কোমরের দুই পাশে হাত দিয়ে ওকে আরেকটু কাছে টেনে নিল। নাদিয়া ঈশানের বুকের সাথে মিশে গেল। নাদিয়া ওকে জড়িয়ে ধরতে নিলেই ঈশান ওর মুখের দুই পাশে হাত রাখলো। নাদিয়া বুঝতে পারল যে ঈশান কি করতে চাইছে। নাদিয়া লজ্জায় মুখটা নামিয়ে নিতে গেলে ঈশান ওর মুখটা উঁচু করে ধরল। নাদিয়া চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান আলতো করে ও ঠোঁটে ঠোঁট জোড়া ছোঁয়ালো। নাদিয়ার সাথে সাথে ঈশানের চুল এক হাতে খামচে ধরল, আরেক হাতে শার্টের কলার ঘন ঘন নিঃশ্বাস নিতে আরম্ভ করলো। এই সামান্য স্পর্শে মেয়েটার এই অবস্থা হবে ঈশান ভাবতেও পারেনি। ঈশান তারপরও গাঢ়ভাবে নাদিয়ার ঠোঁটে 5 মিনিট যাবৎ কিস করল। ঈশান ওকে ছেড়ে দিল। মেয়েটা লজ্জায় একদম ঈশানের বুকের সাথে মিশে যাওয়ার চেষ্টা করলো। ঈশান ওকে জড়িয়ে ধরে ওর চুলের ভাঁজে একটা চুমু খেয়ে বলল, অসম্ভব রকমের ভালোবাসি পাগলি। আমিও অনেক বেশি ভালোবাসি। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো, ওদের গল্পটা আগামীর দিকে এগিয়ে যাক। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।